কোনো কারণ ছাড়াই কোটিপতি তার আয়াকে বরখাস্ত করলেন এবং তার ছেলেরা যা বলল তার সব কিছু বদলে দিল। বিদায় ছিল অসম্ভব, শব্দটা অসহ্য ছিল। নীল সুটকেসের সস্তা প্লাস্টিকের চাকাগুলো শহরের সবচেয়ে বিলাসবহুল রাস্তার নিখুঁত পাথরগুলোর উপর আছড়ে পড়ছিল। একটি ছন্দময় এবং শুষ্ক আওয়াজ যা মনে হচ্ছিল যেন একটি ট্র্যাজেডির সেকেন্ড গুনছে। হালিমা পেছনে ফিরে তাকায়নি, সে পারেনি। সে অনুভব করছিল যে সে যদি তার মাথা 1 মিলিমিটারও ঘোরায় তবে তার হৃদয় ভেঙে হাজার টুকরো হয়ে সেই গরম পিচঢালা রাস্তার ওপর ছড়িয়ে পড়বে। সবচেয়ে অপমানজনক বিষয় পুরনো সুটকেসটি ছিল না, বা তার বাম কাঁধে ঝুলে থাকা সীসার মতো ভারী সেই ক্যানভাস ব্যাগটিও ছিল না। সবচেয়ে খারাপ ছিল সেই গ্লাভসগুলো, সেই অভিশপ্ত উজ্জ্বল হলুদ রঙের হাস্যকর পরিষ্কার করার গ্লাভসগুলো যা এখনও তার কবজিতে সাবানের ফেনা শুকিয়ে যাওয়া অবস্থায় ছিল। তারা তাকে সেগুলো খোলার সময়টুকুও দেয়নি। আদেশটি ছিল তীক্ষ্ণ এবং চরম, আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। এবং হালিমা তার অবশিষ্ট আত্মসম্মানটুকু নিয়ে আদেশ পালন করল। সারা জীবনকে রাস্তার নিচে টেনে নিয়ে গেল। ল্যাটেক্সের গ্লাভসের ভেতরে তার হাত ঘামছিল। সে নিজেকে সেই আবর্জনার চেয়েও নোংরা মনে করছিল যা সে সাধারণত বাইরে ফেলে দিত। বিকেলের সূর্য ছিল প্রখর, 3 তলা প্রাসাদ এবং গল্ফ মাঠের মতো দেখতে বাগানগুলোর মধ্যে দীর্ঘ ছায়া তৈরি করছিল। এটি ধনীদের জন্য স্বর্গ ছিল, কিন্তু সেই মুহূর্তে তার জন্যে এটি ছিল একটি শত্রুভাবাপন্ন মরুভূমি। তার চোখ বেয়ে নীরবে জল পড়ছিল, চিবুক ভিজিয়ে তার নীল ইউনিফর্মের সাদা কলার দাগ যুক্ত করছিল। মা, হালিমা! চিৎকারটি কোনো সাধারণ শব্দ ছিল না, বরং এটি ছিল একটি বিস্ফোরণ। এটি কাঁচ ভেঙে মাটিতে পড়ার মতো আবাসিক এলাকার নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। হালিমা জমে গেল, তার গলার বাতাস আটকে গেল। সে ওই কণ্ঠস্বরগুলো চিনত, নিজের নিঃশ্বাসের চেয়েও ভালো করে চিনত। এই কণ্ঠগুলোই তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগাত, চকোলেট দুধ চাইত। এই কণ্ঠগুলোই ঝড়ের সময় ফিসফিস করে বলতো, আমি ভয় পাচ্ছি, যেও না, অপেক্ষা করো। হালিমা সুটকেসের হাতল ছেড়ে দিল। বরখাস্তের আদেশের চেয়ে প্রবৃত্তি শক্তিশালী ছিল। সে ধীরে ধীরে ঘুরল এবং যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেখানে ছিল সুলতান এবং ফাহাদ, তার 2 সন্তান। 5 বছর বয়সী হুবহু যমজ, নীল লিনেনের ট্রাউজার এবং ইস্ত্রি করা শার্ট পরা, কিন্তু তাদের মুখ আতঙ্ক এবং কান্নায় বিকৃত হয়ে গিয়েছিল। তারা হাত বাড়িয়ে তার দিকে দৌড়ে আসছিল, হোঁচট খাচ্ছিল, যেন কোনো আগুন থেকে পালাচ্ছে। কিন্তু হালিমাকে যা সবচেয়ে বেশি আতঙ্কিত করেছিল তা তাদের কান্না নয়, বরং তারা রাস্তার মাঝখান দিয়ে দৌড়ানো। সে ছাড়া আর সব কিছু সম্পর্কে অন্ধ, এবং তাদের পেছনে ক্ষমতার প্রতিমূর্তি অসহায়ত্বে পরিণত হয়েছিল। শেখ খালেদ, সেই বিশাল সাম্রাজ্যের মালিক, যিনি এক ফোন কলে লক্ষ লক্ষ টাকার এদিক ওদিক করেন, তিনি তার ছেলেদের পেছনে দৌড়াচ্ছিলেন। তার মুখে অস্থিরতার ছাপ। তিনি আর ইতালিয়ান স্যুটে সজ্জিত সেই মার্জিত ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন ভীত বাবা। তার হাত মাথায় ছিল, টাই কাঁধের উপর উঠছিল, এবং তার মুখ একটি নীরব হতাশাজনক চিৎকারে খোলা। সুলতান, ফাহাদ, থামো! খালেদ পরিশ্রম এবং ভয়ে ভাঙা গলায় চিৎকার করলেন। ওখানে গাড়ি আসছে, থামো, আল্লাহর দোহাই! কিন্তু যমজরা শুনল না। তাদের কাছে একমাত্র বিপদ দ্রুতগামী গাড়ি ছিল না, একমাত্র প্রাণঘাতী বিপদ ছিল সেই একমাত্র নারীকে হারানো যিনি আপন মায়ের মৃত্যুর পর তাদের বুকে জড়িয়ে ধরেছিলেন। হালিমা দৃশ্যটি স্লো মোশনে দেখল। বাচ্চারা আত্মঘাতী ভক্তি নিয়ে তার দিকে দৌড়াচ্ছে, বাবা তাদের ধরতে না পেরে পেছনে দৌড়াচ্ছে, এবং দূরে একটি ইঞ্জিনের গর্জন মোড় চড়ছে। সেই অনন্ত সেকেন্ডে, সোনালি এবং নিষ্ঠুর বিকেলের আলোয় 4 জনের ভাগ্য সংঘর্ষের মুখে ছিল। সেই নিখুঁত পাড়ায় কেউ কল্পনাও করতে পারেনি যে এই বেদনাদায়ক দৃশ্যটি মাত্র 30 মিনিট আগে একটি মিথ্যার কারণে শুরু হয়েছিল, যার মূল্য একটি জীবনের চেয়েও বেশি ছিল। অভিযোগ: 30 মিনিট আগে প্রাসাদের লাইব্রেরি থেকে পুরনো চামড়া, মেহগনি কাঠ এবং টাকার গন্ধ আসছিল। এটি এমন একটি ঘর যা ভয় দেখানোর জন্য তৈরি। 5 মিটার উঁচু ছাদ এবং এমন বইয়ে ভরা থাক যা কেউ কখনো পড়েনি। হালিমা পার্সিয়ান গালিচার মাঝখানে দাঁড়িয়েছিল, তার গ্লাভস পরা হাত তার সাদা এপ্রনের সামনে জড়ো করা, কাঁপছিল। তার সামনে ছিল লুজাইন, শেখ খালেদের বাগদাতি, প্লাস্টিক সার্জারি এবং বিদ্বেষ দিয়ে তৈরি বরফের মতো সুন্দর এক নারী। তিনি খালেদের ডেস্কে বসে পা দোলাচ্ছিলেন এবং সাদা ওয়াইনের গ্লাস এমনভাবে ধরেছিলেন যেন সেটি রাজদণ্ড। লুজাইন চিৎকার করেননি, তিনি কখনোই চিৎকার করেন না। তার বিষ ছিল মসৃণ, মারাত্মক প্রশান্তির মাত্রায় প্রয়োগ করা। আমি আমার কথা পুনরাবৃত্তি করব না, হালিমা। লুজাইন নিখুঁত পালিশ করা তার নখের দিকে তাকিয়ে বললেন, আমার সোনার রোলেক্স ঘড়ি যা খালেদ আমাদের বাগদাতির উপলক্ষে আমাকে উপহার দিয়েছে তা বিছানার পাশের টেবিলে ছিল। তুমি 10 মিনিট আগে ঘর পরিষ্কার করেছ, এখন সেটি সেখানে নেই। ম্যাডাম, মহান আল্লাহর কসম,
হালিমার গলা কাঁপছিল, কিন্তু তার চোখ অভিযোগকর্তার চোখের দিকে স্থির। আমি পরিষ্কার করেছি, হ্যাঁ, আমি ধুলো ঝেড়েছি, চাদর বদলেছি, কিন্তু আমি কোনো গয়না স্পর্শ করিনি। আমি এই বাড়িতে 3 বছর ধরে কাজ করছি, আমি একটি পয়সাও নিইনি। শেখ খালেদ তা জানেন। লুজাইন একটি শুকনো হাসি হাসলেন, যা প্রাণহীন ছিল। শেখ খালেদ তাই জানেন যা আমি তাকে জানাই। তুমি একজন চাকরানী, হালিমা, তোমার ঋণ আছে। গ্রামে তোমার মা অসুস্থ, তাই না? প্রলোভন খুব জঘন্য জিনিস। আমার অভাব আমাকে চোর বানায় না, হালিমা সোজা হয়ে দাঁড়িয়ে উত্তর দিল। তার ব্যাংক অ্যাকাউন্টে একমাত্র সম্পদ ছিল তার গর্ব। আপনি আমাকে তল্লাশি করতে পারেন, আমার ব্যাগ দেখুন, আমার ঘর দেখুন, আমার কাছে কিছু নেই। ঠিক সেই মুহূর্তে ওক কাঠের ডাবল দরজা সজোরে খুলে গেল। শেখ খালেদ ঘূর্ণিঝড়ের মতো প্রবেশ করলেন। তিনি ফোনে কথা বলছিলেন এবং তার ভ্রু কুঁচকে ছিল, যা মানসিক চাপের ইঙ্গিত দিচ্ছিল। ব্যবসার একীভূতকরণের একটি চুক্তি কয়েক সপ্তাহ ধরে তার ঘুম কেড়ে নিচ্ছিল। তিনি হঠাৎ ফোন কেটে দিলেন এবং দৃশ্যের দিকে তাকালেন। তার বাগদত্তা কান্নার উপক্রম করছে, মিথ্যে কান্না, কিন্তু বিশ্বাসযোগ্য, এবং আয়া কাগজের মতো ফ্যাকাশে হয়ে আছে। এখানে কি হচ্ছে? খালেদ অধৈর্য স্বরে জিজ্ঞাসা করলেন, যার সাংসারিক ঝামেলার জন্য সময় নেই। করিডর থেকেও আওয়াজ শোনা যাচ্ছে। লুজাইন, প্রিয়তমা, তুমি কাঁদছ কেন? লুজাইন ডেস্ক থেকে নেমে তার দিকে দৌড়ে গেলেন এবং তার বুকে মুখ লুকালেন। তিনি নাটকীয়ভাবে ফুপিয়ে উঠলেন, একটি নিখুঁতভাবে অনুশীলন করা শব্দ। ও খালেদ, এটা ভয়ানক। আমি আমার নিজের বাড়িতে অনিরাপদ বোধ করছি। কি হয়েছে? খালেদ লুজাইনের চুলে হাত বুলিয়ে দিলেন, কিন্তু তার ঠান্ডা চোখ হালিমার ওপর স্থির ছিল, ব্যাখ্যার অপেক্ষায়। ঘড়িটা প্রিয়, লুজাইন ফিসফিস করে বললেন, ভীত চাকরানির মতো চোখ তুলে। বাগদানের ঘড়িটি হারিয়ে গেছে। হালিমা ঘর থেকে বের হলো এবং আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে আক্রমণাত্মক হয়ে উঠল। সে বলল আমিই নাকি হারিয়েছি। হালিমা এক পা এগিয়ে গেল, গলার কাছে অন্যায়ের জ্বালা অনুভব করে। এটা মিথ্যে স্যার, আমি কখনো ওটা বলিনি। আমি শুধু বলেছি আমি ওটা নিইনি। স্যার, আপনি আমাকে চেনেন। সুলতান এবং ফাহাদ ছোটবেলা থেকে আমার কাছে বড় হয়েছে। আপনি আমার হাতে তাদের জীবন সঁপে দিয়েছেন। আপনি কি মনে করেন আমি একটি ঘড়ি চুরি করব? খালেদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ক্লান্ত ছিলেন। তিনি কয়েক মাস ধরে ভালো করে ঘুমাননি, বিনিয়োগকারীদের চাপে ছিলেন, এবং এখনই ঝামেলা। সন্দেহ তার মনে একবারও আসেনি। তার কাছে সমীকরণটি সহজ ছিল। লুজাইন তার ভাবী স্ত্রী, তার সামাজিক শ্রেণীর একজন নারী, তুচ্ছ বিষয়ে মিথ্যা বলতে অক্ষম। হালিমা ছিল কর্মচারী, এবং তার তিক্ত অভিজ্ঞতা অনুযায়ী কর্মচারীরা সবসময় হতাশ করে। তাছাড়া লুজাইন কয়েক সপ্তাহ ধরে তাকে হালিমার বিষয়ে সতর্ক করছিলেন। সে অলস, বাচ্চারা তার প্রতি প্রয়োজনের চেয়ে বেশি আসক্ত, সে অদ্ভুত জিনিস দেখে। ক্ষেত্র প্রস্তুত ছিল। খালেদ লুজাইনের কাছ থেকে সরে এসে হালিমার দিকে এগিয়ে গেলেন। তার উপস্থিতি ছিল ভীতিকর, দমনকারী। ওটা কোথায়? তিনি নিচু এবং গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন। আমার কাছে নেই স্যার, আমি আমার মায়ের জীবনের কসম খেয়ে বলছি। কসম খাবে না? খালেদ চিৎকার করে ডেস্কে থাপ্পড় মারলেন। শব্দটা হালিমাকে চমকে দিল। আমার বাড়িতে কসম খাওয়ার সাহস দেখাবে না। আমি বিরক্ত, আমি ঝামেলায় বিরক্ত, বিশ্বাসঘাতকতায় বিরক্ত। আমি তোমাকে কাজ দিয়েছি, আশ্রয় দিয়েছি, আর তুমি আমাকে এভাবে প্রতিদান দিলে? আমার সন্তানের হবি মায়ের জিনিস চুরি করলে? উনি ওদের মা নন, হালিমা বিড়বিড় করে বলল। একটি মারাত্মক ভুল, যা ব্যথার কারণে বেরিয়ে এসেছিল। খালেদের চোখ অন্ধকার হয়ে গেল। ওই বাক্যটি একটি সংবেদনশীল স্থানে আঘাত করেছিল। তিনি জানতেন বাচ্চারা লুজাইনকে মেনে নেয়নি, এবং সেই মুহূর্তে হালিমা সেটা মনে করিয়ে দেওয়া চরের মতো মনে হলো। তুমি বরখাস্ত, খালেদ রায় দিলেন। তার কণ্ঠে কোনো সন্দেহ ছিল না, এটি ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। স্যার, দয়া করে, বাচ্চারা 8 ঘন্টার মধ্যে স্কুল থেকে আসবে। আমাকে অন্তত তাদের বিদায় জানাতে দিন, বুঝিয়ে বলতে দিন। আমার ছেলেদের ধারে কাছেও যাওয়ার সাহস দেখাবে না, খালেদ অভিযোগের আঙুল তুলে ইশারা করলেন। তুমি যা করেছ তার চেয়ে বেশি প্রভাব আমি সুলতান এবং ফাহাদের উপর পড়তে দিতে চাই না। এখনই যাও, এই মুহূর্তে। কিন্তু আমার জিনিসপত্র, আমাকে ইউনিফর্ম বদলাতে হবে। হালিমা তার হলুদ গ্লাভস এবং নীল পোশাকের দিকে তাকালো। এভাবেই বেরিয়ে যাও, লুজাইন বাধা দিলেন, খালেদের হাতের আড়ালে বিজয়ের হাসি লুকিয়ে। তোমাকে ঘরে যেতে দিলে তুমি নিশ্চয়ই অন্য কিছু চুরি করবে। আমরা তোমার পুরনো ন্যাকড়াগুলো পরে ডাকযোগে পাঠিয়ে দেব। খালেদ রাগে এবং ক্লান্তিতে অন্ধ হয়ে মাথা নাড়লেন। তিনি তার মানিব্যাগ বের করলেন, গোনা ছাড়াই একতলা নোট বের করলেন এবং হালিমার পায়ের কাছে মাটিতে ছুঁড়ে দিলেন। নোটগুলো পার্সিয়ান গালিচার উপর ছড়িয়ে পড়ল। এই তোমার পাওনা, এগুলো নাও এবং দূর হয়ে যাও। যদি 1 ঘন্টার পর তোমাকে এই এলাকায় দেখি, আমি পুলিশ ডাকব এবং তোমাকে হাতকড়া পরিয়ে বের করে দেব। হালিমা মেঝের নোটগুলোর দিকে তাকালো। সে 3 মাসে যা আয় করে তার চেয়েও বেশি টাকা সেখানে ছিল। সেইগুলো তুলতে পারত, তার প্রয়োজন ছিল। কিন্তু তার ভেতরে কিছু একটা, তার পূর্বপুরুষদের পুরনো এবং শক্তিশালী শক্তি জেগে উঠল।
সে সোজা হয়ে দাঁড়ালো, চোখ তুলে খালেদের চোখের চোখে তাকালো। তার দৃষ্টিতে দুঃখ ছিল, হ্যাঁ, কিন্তু কোনো লজ্জা ছিল না। আমি আপনার নোংরা টাকা চাই না শেখ খালেদ, তিনি নরম স্বরে বললেন, যা খালেদের চিৎকারের চেয়েও শক্তিশালী শোনালো। আমি আশা করি সেই ঘড়িটি আপনাকে সঠিক সময় দেখাবে, যখন আপনি বুঝতে পারবেন আপনি কি ভুল করছেন। আমার জন্য নয়, আপনার সন্তানের জন্য। হালিমা ঘুরে দাঁড়ালো, তার সুটকেসটি নিল, যা ঘটনাক্রমে বা লুজাইনের পরিকল্পনায় পেছনের দরজার কাছেই ছিল। সে তার ব্যাগটি ধরল এবং লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। খালেদ হাঁপাতে লাগলেন, তার পেটে এক অদ্ভুত শূন্যতা অনুভব করলেন। লুজাইন অবিলম্বে তাকে জড়িয়ে ধরলেন, গালে চুমু খেলেন। তুমি সঠিক কাজ করেছ প্রিয়, তুমি খুব সাহসী ছিলে। এখন আমরা শান্তিতে থাকব। কিন্তু শান্তি ঠিক ২০ মিনিট স্থায়ী হলো। সময়টা ছিল স্কুল বাস দরজার সামনে থামার এবং দুটি বাচ্চার দৌড়ে এসে হালিমা, হালিমা, দেখো আমরা কি এঁকেছি বলে চিৎকার করার, আর একটি আত্মাহীন বাড়ির নিস্তব্ধতা খুঁজে পাওয়ার। এবং তখনই বিশৃঙ্খলা শুরু হলো। লুজাইনের নিষ্ঠুরতা। করিডরটি, যা লাইব্রেরি থেকে প্রধান দরজা পর্যন্ত গেছে, তা যেন প্রসারিত হয়ে ঠান্ডা মার্বেল এবং ফাঁকা প্রতিধ্বনির অনন্ত সুড়ঙ্গে পরিণত হল। হালিমা মাথা উঁচু করে হাঁটছিল, যদিও তার পাগুলো পাতার মতো কাঁপছিল। সে টাকা তুলতে থামেনি। সেই কুচকানো নোটগুলো গালিচার উপর অবহেলার চূড়ান্ত অপমান হিসেবে পড়ে রইল। যখন তার গ্লাভস পরা হাত প্রধান দরজার ব্রোঞ্জ হাতল স্পর্শ করল, সে তার পেছনে কারো উপস্থিতি অনুভব করল। খালেদ নয়, সুগন্ধিটি ছিল বিদেশি গোলাপ এবং দামি কস্তুরীর মিশ্রণ। এত তাড়াতাড়ি যেও না প্রিয়, লুজাইন ফিসফিস করে বললেন। তার স্বরে আর সেই কান্নার দুর্বলতা ছিল না, এখন তা ছিল সম্পূর্ণ বরফ শীতল, তীক্ষ্ণ এবং ধারালো। হালিমা ধীরে ঘুরল। লুজাইন কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিলেন, হাত ভাঁজ করা এবং মুখে এমন হাসি যা তার চোখ পর্যন্ত পৌঁছায়নি। কেন? হালিমা অবিশ্বাসের ভাঙা গলায় জিজ্ঞাসা করল। কেন এত নিষ্ঠুরতা ম্যাডাম? লুজাইন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আপনার কাছে সব কিছু আছে, টাকা, সৌন্দর্য, একজন ভালো মানুষ। কেন একজন সাধারণ কর্মচারীকে ধ্বংস করলেন? লুজাইন একটি মৃদু হাসি হাসলেন এবং হালিমার ব্যক্তিগত সীমানায় প্রবেশ করলেন। তুমি কি মনে করো এটা তোমার কারণে? লুজাইন মাথা নাড়লেন, যেন কোনো বোকা শিশুর সাথে কথা বলছেন। ও হালিমা, তুমি এত তুচ্ছ যে তুমি আমার ঘৃণারও যোগ্য নও। এটা তোমার কারণে নয়, ওদের কারণে। লুজাইন ওপরতলার দিকে ইশারা করলেন, বাচ্চাদের খালি ঘরের দিকে। বাচ্চারা? হালিমা শিউরে উঠল। কিন্তু ওরা তো ফেরেশতা। ওরা পরজীবী, লুজাইন থুতু ফেলার ভঙ্গিতে বললেন। তার মুখ সত্যিকারের ঘৃণায় কুঁকড়ে গেল। ওরা বিরক্তিকর, আঠালো এবং সবচেয়ে খারাপ হলো, ওরা ওই মরা মহিলার জীবন্ত স্মৃতি। আমি আমার জীবন, আমার প্রাসাদ বা আমার উত্তরাধিকার এমন দুটি বাচ্চার সাথে ভাগ করতে চাই না যারা আমার নয়। এবং তুমি ছিলে প্রধান সমস্যা। হালিমা চোখ বড় বড় করে তাকালো, ফাঁদের বিশালতা বুঝতে পারল। আমি ওদের সুরক্ষা ছিলাম, হালিমা ফিসফিস করে বলল। ঠিক তাই। লুজাইন তার বিজয় উপভোগ করে মাথা নাড়লেন। তুমি এখানে আয়া হিসেবে মায়ের ভূমিকা পালন করছিলে বলে খালেদ শান্ত ছিল, কিন্তু তোমাকে ছাড়া হালিমা, ওরা অসহ্য হয়ে উঠবে। ওরা কাঁদবে, চিৎকার করবে এবং খালেদের ধৈর্য নেই। সে একজন ব্যবসায়ী, বাচ্চা পালার বা সান্ত্বনা দেওয়ার মানুষ নয়। লুজাইন হালিমার কানের কাছে ঝুঁকে বিষাক্ত ফিসফিস করে বললেন, তুমি কি জানতে চাও তুমি এই দরজা দিয়ে বের হওয়ার পর কি হবে? আগামীকাল সকালে সুলতান এবং ফাহাদ সবার আগে চলে যাবে। কোথায়? হালিমার বুক ধরভর করতে লাগল। সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে। লুজাইন নিষ্ঠুর হাসি দিয়ে জানালেন, খুব কঠোর জায়গা, অনেক দূরে, যেখানে তারা শৃঙ্খলা শেখায় এবং কাউকে বিরক্ত করে না। খালেদের অফিসে আমার কাগজপত্র তৈরি আছে। আমার শুধু একটি অজুহাত দরকার ছিল, যাতে সে দুবার না ভেবে সই করে। এবং তোমার চুরি, প্রিয়, ছিল সেই নিখুঁত অজুহাত। হালিমার পৃথিবী থমকে গেল। সুইজারল্যান্ড? তাদের বাবার থেকে দূরে, বাড়ি থেকে দূরে। সুলতান এবং ফাহাদ খুব ছোট, খুব সংবেদনশীল। তারা দুঃখে মারা যাবে। সুলতানের দুঃস্বপ্ন হয় যদি আলো জ্বালানো না থাকে। ফাহাদের বাদামে অ্যালার্জি আছে এবং সে ছাড়া কেউ জানে না কিভাবে লেবেল চেক করতে হয়। আপনি একটা দানব, হালিমা চিৎকার করে উঠল, নিজের অবস্থান এবং ভয় ভুলে গিয়ে। সে লুজাইনকে পাশ কাটিয়ে লাইব্রেরির দিকে যেতে চাইল। তাকে খালেদকে বলতে হবে, শেখ খালেদ, আমার কথা শুনুন। হালিমা সর্বশক্তি দিয়ে চিৎকার করল, কিন্তু লুজাইন দ্রুত ছিলেন। তিনি হালিমাকে খোলা দরজার দিকে ধাক্কা দিলেন। ঠিক তখনই খালেদ করিডরে উপস্থিত হলেন।
শেখ খালেদ দরজার ফ্রেম ধরে অনুনয় করল হালিমা। ব্যাপারটা ঘড়ি নিয়ে নয়, ও বাচ্চাদের বোর্ডিং স্কুলে পাঠাতে চায়, ও ওদের ঘৃণা করে, দয়া করে আমার কথা শুনুন। খালেদ থমকে গেলেন, তার মুখ পাথরের মতো শক্ত। তিনি লুজাইনের দিকে তাকালেন, যে সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে ভীত শিকারের ভান করল। ও খালেদ, আল্লাহর দোহাই! লুজাইন কাঁপানো গলায় বললেন, ও মানসিক ভারসাম্যহীন, ও আমাকে হুমকি দিচ্ছে, ও বলছে ও বাচ্চাদের নিয়ে যাবে। মিথ্যাটি ছিল শেষ আঘাত। খালেদ বোর্ডিং স্কুলের কথা কানেই তুললেন না, শুধু শুনলেন সেই নারীর চিৎকার, যাকে তিনি চুরির দায়ে বের করে দিয়েছেন। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও! খালেদ আদেশের আঙ্গুল তুলে চিৎকার করলেন, আর কখনো ফিরবে না। হালিমা শেষবারের মতো চিৎকার করল, স্যার, আপনার সন্তানরা, ওদের নিয়ে যেতে দেবেন না। খালেদ রাগে বড় বড় পা ফেলে এগিয়ে এলেন। হালিমা পিছু হটে বারান্দায় গেল। খালেদ দরজায় পৌঁছালেন এবং কোনো দ্বিধা না করে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। ভারী ওক কাঠের দরজা বন্ধ হওয়ার শব্দটি ছিল চূড়ান্ত। হালিমা ভেতরে স্বয়ংক্রিয় তালা লাগার শব্দ শুনল। সে একা হয়ে গেল, সে ব্যর্থ হয়েছে। লুজাইনের পরিকল্পনা যখন মিক্ষার দুর্গে কার্যকর হচ্ছিল, তখন ২০ মিনিট পর হলুদ স্কুল বাসটি ব্রেক কষে প্রাসাদের সামনে থামল। দরজা খুলল এবং দুটি ছোট প্রতিচ্ছবি নামল, সুলতান এবং ফাহাদ। তারা খুশি ছিল। সুলতানের হাতে ছিল ক্রেয়ন দিয়ে আঁকা একটি ছবি। তারা দুজন, বাবা এবং হালিমা, একটি বিশাল সূর্যের নিচে হাত ধরাধরি করে আছে। ফাহাদের হাতে ছিল স্কুলের বাগান থেকে তোলা একটি চ্যাপ্টা হয়ে যাওয়া ফুল, হালিমার জন্য উপহার। যে আগে রান্নাঘরে পৌঁছবে সে বাড়তি কেক পাবে, ফাহাদ চিৎকার করে দৌড় দিল। তারা সবসময় যে দরজা দিয়ে ঢুকত সেটি হালিমার কারণে খোলাই থাকত। তারা রান্নাঘরে ঢুকে সদ্য ভাজা রুটির গন্ধ বা ল্যাভেন্ডার সাবানের গন্ধওয়ালা আলিঙ্গন আশা করছিল। আমরা এসেছি, সুলতান তার ছবি নাড়িয়ে চিৎকার করল, কিন্তু শুধুমাত্র ফ্রিজের আওয়াজ উত্তর দিল। রান্নাঘর ছিল ঝকঝকে পরিষ্কার, ঠান্ডা এবং খালি। টেবিলে কোনো খাবার ছিল না, রেডিওতে কোনো গান ছিল না। হালিমা? ফাহাদ জিজ্ঞাসা করল। তার হাসি মিলিয়ে গেল, তার হাতের ফুলটি যেন মুহূর্তেই শুকিয়ে গেল। বাচ্চাদের মধ্যে দৃষ্টি বিনিময় হল, সেই যমজ যোগাযোগ, সেই অদৃশ্য সুতো যা তাদের বেঁধে রাখে বিপদ সংকেতে কেঁপে উঠল। কিছু একটা ভুল ছিল। তারা পা টিপে টিপে মূল হলের দিকে গেল। ড্রয়িং রুম থেকে বড়দের গলার আওয়াজ আসছিল। তারা সিঁড়ির রেলিংয়ের পেছনে লুকালো। শান্ত হও প্রিয়, সবচেয়ে খারাপটা কেটে গেছে। ওই মহিলা এখন দূরে, বিশ্বাস হচ্ছে না সে চুরি করেছে। ওসব আর ভেবো না, খালেদ বললেন। জীবনের ইতিবাচক দিকটা দেখো, লুজাইন বাধা দিয়ে বললেন। এখন আমাদের পথের সেই বাধা সরে গেছে। আমি সুইজারল্যান্ডের সেন্ট জর্জ স্কুলের পরিচালকের সাথে কথা বলেছি। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া সেমেস্টারে 2টি সিট খালি আছে। সুলতানের হৃদস্পন্দন থেমে গেল। সে ফাহাদের হাত এত জোরে চাপল যে আঙুল সাদা হয়ে গেল। সুইজারল্যান্ড? খালেদ ইতস্তত করে জিজ্ঞাসা করলেন। লুজাইন, ওরা খুব ছোট, মাত্র 5 বছর বয়স। এটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? খালেদ, প্লিজ, লুজাইন প্ররোচিতা দিয়ে বললেন। আমাদের দিকে তাকাও, আমরা ভেঙে পড়ার মুখে। তুমি সারাদিন কাজ করো, আমার চ্যারিটি এবং বিয়ের আয়োজন আছে। হালিমা ছাড়া কে ওদের দেখবে? আরেকটা চোর কাজের মেয়ে। সুইজারল্যান্ডে ওরা রাজপুত্রদের সাথে থাকবে, ভাষা শিখবে, শৃঙ্খলা শিখবে। সুলতান এবং ফাহাদ তাদের বাবার প্রতিবাদের অপেক্ষায় শ্বাস বন্ধ করেছিল। হয়তো তুমি ঠিকই বলেছ, খালেদ অবশেষে বিড়বিড় করলেন। এটি ছিল একজন পরাজিত মানুষের কণ্ঠস্বর। পাসপোর্ট রেডি করো, লুজাইন বিজয়ীর মতো বললেন। কাল সকালে আমরা ওদের এয়ারপোর্টে নিয়ে যাব। সিঁড়ির ওপরে যমজদের পৃথিবী ভেঙে পড়ল। হালিমা নেই, বাবা তাদের ত্যাগ করবে, দুষ্টু ডাইনি জিতেছে। সুলতান ফাহাদের দিকে তাকালো। তাদের চোখে জল ছিল, কিন্তু মরিয়া সংকল্প। আমাদের হালিমাকে খুঁজে বের করতে হবে, একমাত্র সেই আমাদের ভালোবাসে, সেই আমাদের বাঁচাবে। তারা নিঃশব্দে উঠে নিজেদের ঘরের দিকে দৌড় দিল। তারা জানত করিডর দিয়ে বেরোনো যাবে না, কারণ লুজাইন আর খালেদ পথ আটকে আছে। রান্নাঘর অনেক দূরে, জানালা দিয়ে যেতে হবে। তারা জানালার দিকে দৌড়ল, যা রাস্তার দিকে মুখ করা। এটি তালালব্ধ ছিল। ফাহাদ খোলার চেষ্টা করল, কিন্তু নতুন রঙের কারণে আটকে ছিল। খুলছে না। ফাহাদ কাঁচে আঘাত করে কাঁদল। সুলতান কাঁচের ভেতর দিয়ে রাস্তায় তাকালো। পাহাড়ের নিচে সে নীল ইউনিফর্ম পরা একটি ছোট অবয়বকে দেখল, যে সুটকেস টানছে। ওই তো সে, হালিমা, সে চলে যাচ্ছে। আতঙ্ক তাদের গ্রাস করল। সে কোন ঘুরলেই হারিয়ে যাবে, ভাবার সময় নেই। সুলতান ভারী মেটাল টেবিল ল্যাম্পটি উঠেলো ধে নিল, যেটি একটি নভোচারীর আকৃতির ছিল, যা খালেদ তাদের দিয়েছিলেন। সরে দাঁড়াও,
সুলতান আদেশ করল। 5 বছরের শিশুটি সমস্ত শক্তি দিয়ে মেটাল বেসটি কাঁচের ওপর আছড়ে দিল। ঝনঝন, কাঁচ পুরোপুরি ভাঙল না, জাস্ট মাকড়সার জালের মতো ফাটল। সুলতান হতাশা এবং ভয়ে চিৎকার করে আবার আঘাত করল। ঝনঝন, এবার কাঁচ ভেঙে বাগানের ওপর বৃষ্টির মতো পড়ল। চলো, ফাহাদ চিৎকার করল। সে কাঁচের ধারালো টুকরোগুলোর কথা ভাবল না। ফাহাদ প্রথমে ঝাঁপ দিল। ফ্রেমে হাত রাখতেই কাঁচের টুকরো তার ডান হাতের পালু কেটে গেল। সে যন্ত্রণায় চিৎকার করল, কিন্তু অ্যাড্রিনালিন বেশি শক্তিশালী ছিল। সে নিচে ঝোপের ওপর পড়ল। সুলতান তাকে অনুসরণ করল। তার শার্ট কাঁচের খোঁচায় ছিঁড়ে গেল এবং হাতে কেটে গেল। তারা রক্তাক্ত হয়ে উঠে দৌড়াতে শুরু করল। দৌড়াও, তারা একসাথে চিৎকার করল। বাগান পেরিয়ে খোলা গেট দিয়ে তারা গরম রাস্তায় নামল। মা, হালিমা! তাদের ফুসফুস ফেটে যাওয়ার মতো চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। সেই চিৎকার খালেদকে সতর্ক করল। তার ছেলেরা খেলছে না, যন্ত্রণায় চিৎকার করছে। হালিমা থামল। যমজরা তাকে ঘুরতে দেখল এবং তখন তারা আগের চেয়েও জোরে দৌড়াতে শুরু করল। তারা কোনো আয়ার দিকে দৌড়াচ্ছিল না, তারা তাদের জীবনের দিকে দৌড়াচ্ছিল। তারা হাত বাড়িয়ে রক্তাক্ত ও কাঁদতে কাঁদতে তাদের একমাত্র আশ্রয়ের দিকে ছুটছিল। তাদের পেছনে প্রাসাদের দরজা খুলে খালিদ বেরিয়ে এলেন। বুঝতে পারলেন তার জীবনের আসল সম্পদ সিন্ধুকে নয়, বরং খালি পায়ে গরম পিচঢালা রাস্তায় তার থেকে দূরে দৌড়াচ্ছে। রাস্তায় সংঘর্ষটি ছিল শারীরিক এবং করুণ। হালিমার ভাবার সময় ছিল না। সুলতান ও ফাহাদকে রক্তমাখা ও কান্না ভেজা মুখে দৌড়ে আসতে দেখে তার শরীর মাতৃত্বের স্মৃতি দিয়ে সাড়া দিল। সে সুটকেস ফেলে দিয়ে গরম রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে তার 2 হাত পাখির ডানার মতো ছড়িয়ে দিল। আমার বাচ্চারা! হালিমা কান্নায় ভেঙে পড়া গলায় চিৎকার করল। যমজরা ছোট ঘূর্ণিঝড়ের মতো তার ওপর আছড়ে পড়ল। যেও না, আমাদের ছেড়ে যেও না! ফাহাদ চিৎকার করছিল। হালিমা তাদের শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু তারপর সে তার হাতে ভেজা এবং আঠালো কিছু অনুভব করল। রক্ত। তার হলুদ গ্লাভস লাল হয়ে যাচ্ছিল। হে আল্লাহ, তোমরা নিজেদের কি করেছ? সুলতানের হাতে গভীর ক্ষত। ফাহাদের হাত ও হাঁটু রক্তে ভেসে যাচ্ছে। আমরা জানালা ভেঙেছি, সুলতান ফুঁপিয়ে বলল। আমাদের তোমাকে ধরার জন্য ভাঙতে হয়েছে। বাবা আমাদের আটকে রেখেছিল। হালিমার পৃথিবী কেঁপে উঠল। তারা তার জন্য নিজেদের আঘাত করেছে। ঠিক সেই মুহূর্তে একটি দীর্ঘ ছায়া তাদের উপর পড়ল। দামি চামড়ার জুতো পিচঢালা রাস্তায় আঘাত করল। হালিমা মুখ তুলল। শেখ খালেদ তাদের উপর দাঁড়িয়ে সূর্যকে আড়াল করেছিলেন। তার চোখ লুজাইনের মিথ্যায় বিষাক্ত হয়েছিল। তিনি কেবল একজন চোরকে দেখছিলেন যে তার সন্তানদের ব্যবহার করছে। ওদের ছাড়ো, খালেদ গর্জন করলেন। তোমার নোংরা হাত আমার সন্তানদের থেকে সরাও। খালেদ হিংস্রভাবে ঝুঁকে ফাহাদকে হালিমার বাহু থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করলেন। তিনি রাগের অন্ধত্বে ক্ষতগুলো খেয়াল করলেন না। এদিকে এসো, খালেদ শিশুটিকে টান দিলেন। তুমি ওদের কি করেছ? তুমি কি ওদের অপহরণ করছো? আমি জানতাম তুমি অপরাধী। না স্যার, সাবধান! হালিমা চিৎকার করল। নিজের জন্য নয়, ফাহাদের জন্য। আপনি ওকে ব্যথা দিচ্ছেন, ওর হাতে কাঁচ ঢুকে আছে। কিন্তু খালেদ শুনছিলেন না। তিনি মহিলার পোশাকে রক্ত দেখলেন এবং তার মন সবচেয়ে খারাপটাই কল্পনা করল। ওদের থেকে দূরে থাকো! খালেদ হালিমাকে ধাক্কা দিলেন। সে ভারসাম্য হারিয়ে রাস্তার কিনারে পড়ে গেল এবং কোমরে আঘাত পেল। বাচ্চারা চিৎকার করে উঠল, বাবা না! খালেদ বাচ্চাদের তার পেছনে আড়াল করলেন। আমি পুলিশ ডাকব। খালেদ কাঁপতে থাকা হাতে ফোন বের করে ফিসফিস করলেন। চুরি, অপহরণের চেষ্টা, আঘাত, তুমি জেলে পৌঁছবে হালিমা। হালিমা মাটি থেকে ওঠার চেষ্টা করল না। সে কেবল অসীম দুঃখে খালেদের দিকে তাকালো। আপনার হাতের দিকে তাকান স্যার, হালিমা শান্ত স্বরে বলল। কাউকে ফোন করার আগে আপনার সন্তানদের হাতের দিকে তাকান। ওরা আহত, ওদের ডাক্তার দরকার, পুলিশ নয়। খালেদ বিভ্রান্ত হয়ে ফাহাদের হাতের দিকে তাকালেন, যা তিনি নিজেই চেপে ধরেছিলেন। তিনি আঠালো রক্ত এবং কাঁচের গভীর ক্ষত দেখলেন। বাবার আতঙ্ক মুহূর্তের মধ্যে রাগের স্থান নিল। হে আল্লাহ, কি হয়েছে? তুমি ওদের কি করেছ? ও কিছু করেনি। সুলতান, শান্ত যমজটি যে সবসময় বাবার পায়ের পেছনে লুকোত, সে সামনে এগিয়ে এলো। তার ছোট মুষ্টি বদ্ধ ছিল এবং মুখ রাগে লাল হয়েছিল। সুলতান, 5 বছর বয়সী, তার বাবার সামনে এক বিশাল সাহসে দাঁড়িয়ে গেল। বাবা, ও কিছু করেনি। বাবা, এদিকে এসো, ও বিপজ্জনক, খালেদ হাত বাড়িয়ে বললেন। না, সুলতান বাবার হাত এক ঝটকায় সরিয়ে দিল। তুমি বিপজ্জনক, তুমি আর ওই ডাইনি লুজাইন। একটি নিষ্পাপ শিশুর মুখ থেকে তার বাগদত্তার নাম এভাবে শুনে খালেদ যেন বরফ শীতল পানির ধাক্কা খেল। সুলতান, সম্মান দিয়ে কথা বলো। ও ঘড়িটা রেখেছিল, সুলতান চিৎকার করল। শব্দগুলো গুলির মতো খালেদের বুকে বিঁধল। আমরা দেখেছি, ফাহাদ আর আমি দেখেছি। খালেদ জমে গেলেন। তার হাতের ফোনের স্ক্রিন জ্বলছিল পুলিশের নাম্বারে ডায়াল করার জন্য, কিন্তু তার আঙুল থেমে গেল।
তিনি ফাহাদের দিকে তাকালেন, যা কাটা আঙুল চুষতে চুষতে পাগলের মতো মাথা নাড়ছিল। আমরা লুকোচুরি খেলছিলাম, ফাহাদ ভাঙা গলায় বলল। আমরা তোমার ঘরের খাটের নিচে ছিলাম, তোমাকে ভয় দেখাবো বলে। তখন লুজাইন এলো, সে ঘড়িটা তোমার টেবিল থেকে নিল এবং নিজের পকেটে রাখল। তারপর সে হাসল, খুব বাজেভাবে হাসল। কিন্তু লুজাইন প্রবেশ করল। খালেদ অনুভব করল যেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। খালেদ জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর সমস্ত শক্তি হারিয়ে ফিসফিসানিতে পরিণত হল, লুজাইন কি একা প্রবেশ করেছিল? সুলতান কান্না মুছতে মুছতে বলল, তার মুখ রক্ত ও নোংরায় মাখামাখি ছিল। হালিমা সেখানে ছিল না। লুজাইন তোমার ড্রয়ার খুলল, সোনার ঘড়িটা নিল এবং হাসল। সে জঘন্যভাবে হাসল বাবা। তারপর সে হালিমার ঘরে গেল এবং তার বেজ কালারের ব্যাগে সেটা রাখল। সে বলল, বিদায়ে বোকা চাকরিনী, আমরা শুনেছি। খালেদের মস্তিষ্ক এই তথ্য প্রত্যাখ্যান করার চেষ্টা করল। লুজাইন এমন হতে পারে না। সে একজন উচ্চবিত্ত সমাজের মহিলা, শিক্ষিত, তার বাগদত্তা। কেন সে এমন নীচ কাজ করবে? কেন সে একজন সাধারণ আয়াকে অভিযুক্ত করবে? হয়তো তোমরা ভুল দেখেছ, খালেদ বিড়বিড় করল, তার সাজানো বাস্তবতাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। হয়তো সে ওটা খুঁজছিল। না, সুলতান তার বাবার পায়ে ছোট মুষ্টি দিয়ে আঘাত করে জেদ ধরল। সে আমাদের বলেছিল যে সে আমাদের সুইজারল্যান্ডে পাঠাবে। সে বলেছিল হালিমা একটি বাধা এবং আমরা পরজীবী। সে বলেছিল সে বাচ্চাদের ঘৃণা করে। সে বলেছিল সে চায় আমরা চলে যাই, যাতে সে তোমার এবং টাকার সাথে একা থাকতে পারে। ফহদ কাঁপতে কাঁপতে যোগ করল, সে বলেছিল হালিমাই একমাত্র যে আমাদের রক্ষা করত এবং সেই জন্য তাকে যেতে হবে। তার ছেলেদের প্রতিটি শব্দ খালেদের নিখুঁত জীবনের ভিত্তি ভেঙে ফেলা হাতুড়ির মতো ছিল। পরজীবী, সুইজারল্যান্ড, বাধা, সেই শব্দগুলো তার মাথায় বাজতে লাগল, সংযোগ করে দিল সেই বিন্দুগুলো যা সে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছিল। সেই সময়গুলো যখন লুজাইন বাচ্চাদের রান্নাঘরে রাতের খাবার খেতে বলেছিল। সেই সময়গুলো যখন সে 3 মাসের জন্য সামার ক্যাম্পের প্রস্তাব করেছিল। তার দৃষ্টির শীতলতা যখন সে ভাবত কেউ তাকে দেখছে না। খালেদ ধীরে ধীরে অ্যাসফল্ট থেকে চোখ তুলল। সে তার ঘাড় ঘুরিয়ে তার প্রাসাদের দিকে তাকাল। সফলতা এবং সম্পদের সেই দুর্গ, যা পাথরের প্রবেশপথের শেষে জাঁকজমকপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। এবং তখনই সে তাকে দেখল, প্রধান বারান্দার ঠিক ওপরে 2য় তলার জানালায়। ওটা লুজাইন ছিল। সে তাদের দিকে ছুটে আসছিল না, সে অ্যাম্বুলেন্স ডাকছিল না, যদিও এটা স্পষ্ট ছিল যে বাচ্চারা আহত এবং রাস্তায় ধস্তাধস্তি হয়েছে। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল, এক হাত জানালার ফ্রেমে এবং অন্য হাতে তার সাদা ওয়াইনের গ্লাস। দূরত্ব অনেক ছিল, কিন্তু দিনের আলো এবং খালেদের নিখুঁত দৃষ্টি তাকে তার অভিব্যক্তি দেখতে দিল। সেখানে কোনো উদ্বেগ ছিল না, কোনো কষ্ট ছিল না, বিরক্তি ছিল। সে দৃশ্যটা এমনভাবে দেখছিল যেন কেউ বিরক্তিকর টিভি অনুষ্ঠান দেখছে, বিজ্ঞাপন শেষ হওয়ার অপেক্ষায়। যখন সে দেখল খালেদ তার দিকে তাকিয়ে আছে, লুজাইন হ্যালো বলল না বা কোনো সতর্কতার ইশারাও করল না। সে কেবল আভিজাত্যের সাথে ঘুরে দাঁড়ালো এবং ভারী মখমলের পর্দা টেনে দিল এবং দৃষ্টির আড়ালে চলে গেল। সেই ইশারা, তার ছেলেদের রক্তের সামনে পর্দা টানার সেই সাধারণ কাজটা ছিল চূড়ান্ত প্রমাণ, যে কোনো নিরাপত্তা ভিডিওর চেয়ে শক্তিশালী, যে কোনো স্বীকারোক্তির চেয়ে শক্তিশালী। খালেদ তীব্র বমি ভাব অনুভব করল। সে শত্রুর সাথে ঘুমাচ্ছিল। সে তার সন্তানদের এমন এক মহিলার হাতে তুলে দিতে যাচ্ছিল যে তাদের ঘৃণা করত, এবং সেই একমাত্র ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছিল যে তাদের ধরার জন্য নিজের হাঁটু ভেঙে মাটিতে ঝাঁপিয়ে পড়েছিল। সে হালিমার দিকে দৃষ্টি নামালো। সে এখনও তার নোংরা এবং ছেঁড়া ইউনিফর্ম পরে মাটিতে ছিল, কিন্তু সে আর নিজের জন্য কাঁদছিল না। সে তার সাদা অ্যাপ্রন থেকে এক টুকরো ছিঁড়ছিল, ফহদের হাত ব্যান্ডেজ করার জন্য, তার আহত কোমরের ব্যথা উপেক্ষা করে। তুমি কেন আমাকে বলনি যে সে তোমাদের হুমকি দিয়েছে? খালেদ ভাঙ্গা গলায় জিজ্ঞেস করল। তার সামনে হাঁটু গেড়ে বসল, নেতা হিসেবে নয়, বরং একজন পরাজিত মানুষ হিসেবে। হালিমা মুখ তুলে তাকালো। তার পরিষ্কার এবং সৎ বাদামি চোখগুলো তার দিকে স্থির হলো। আমি আপনাকে বলার চেষ্টা করেছিলাম শেখ খালেদ, করিডোরে। আমি চিৎকার করে বলেছিলাম যে সে তাদের বোর্ডিং স্কুলে পাঠাতে চায়। আমি চিৎকার করে বলেছিলাম যে বাচ্চারা বিপদে আছে। হালিমা থামল এবং দীর্ঘশ্বাস ফেলল, একটি কম্পিত শ্বাস। কিন্তু আপনি দরজা বন্ধ করে দিয়েছিলেন। আপনি তাকে বিশ্বাস করতে বেছে নিয়েছিলেন, কারণ তার গায়ে দামি পারফিউমের গন্ধ ছিল এবং আমার গায়ে পরিষ্কার করার জিনিসের গন্ধ। বাক্যটি বর্ষার মতো খালেদকে বিদ্ধ করল। সত্য ছিল তার শ্রেণী, তার অহংকার এবং তার স্বেচ্ছায় অন্ধত্ব তার পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। সে হালিমার হাতের দিকে তাকালো, কঠোর পরিশ্রমের সেই খসখসে হাত, যা এখন অসীম মমতায় তার ছেলের আহত হাত ধরে আছে। সেই হাত যা কিছুই চুরি করেনি, কেবল দিয়েছে। বাবা, ফহদ ফিসফিস করে বলল, হালিমার কাঁধে মাথা রেখে। আমার হাত ব্যথা করছে, আমি হালিমার সাথে বাড়ি যেতে চাই। খালেদ অনুভব করল গরম এবং অপরিচিত অশ্রু তার চোখ জ্বালা করছে।
স্ত্রীর শেষকৃত্যের পর থেকে সে কাঁধেনি, কিন্তু অপমানের পরেও সেই মহিলার প্রতি তার ছেলেদের পরম আনুগত্য এবং তার দারিদ্র্য বাঁধ ভেঙে দিল। হ্যাঁ বাবা, খালেদ গলার দলা গিলল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু এবার তার ভঙ্গি বদলে গেছে। সে আর সেই কোটিপতি নয় যে আতঙ্কে ছুটছে। এখন সে একজন মিশন নেওয়া মানুষ। একটা ঠান্ডা এবং হিসেবি রাগ, আগের অন্ধ রাগের চেয়ে ভিন্ন, খুবই ভিন্ন, তার বুকে স্থির হলো। সে বাড়ির দিকে তাকালো, সেই বন্ধ জানালার দিকে যেখানে লুজাইন লুকিয়েছিল। আমরা বাড়ি যাব, খালেদ বলল, হালিমার দিকে হাত বাড়িয়ে। এটা আদেশ ছিল না, এটা ছিল আমন্ত্রণ, এটা ছিল অনুনয়। দয়া করে হালিমা, আমাকে উঠতে সাহায্য করো। আমাদের বাচ্চাদের চিকিৎসা করা দরকার, এবং তারপর আমাকে আমার ঘর আসল আবর্জনা থেকে পরিষ্কার করতে হবে। হালিমা 1 সেকেন্ডের জন্য ইতস্তত করল। সে খালিদের সুসজ্জিত হাতের দিকে তাকালো, তারপর বাচ্চাদের দিকে তাকালো যারা মিনতি ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। সে দীর্ঘশ্বাস ফেলল, এই জেনে যে তার হৃদয় তাদের সেখানে আহত এবং দুর্বল অবস্থায় রেখে যেতে দেবে না। সে অন্য হলুদ গ্লাভসটি খুলে ফেলল এবং ব্যাগের পাশে ফেলে দিল, যেন কেউ পুরনো চামড়া ফেলে দিচ্ছে, এবং খালিদের হাত ধরল। সে তাকে আলতো করে কিন্তু দৃঢ়ভাবে টেনে তুলল, তাকে দাঁড়াতে সাহায্য করল। ব্যাগ নিয়ে চিন্তা করবেন না স্যার, হালিমা সামান্য খুঁড়িয়ে বলল। আমি শুধু ফহদকে চিকিৎসা করতে চাই। আমি ব্যাগটা নেব, খালিদ বলল, তার মুক্ত হাতে সস্তা প্লাস্টিকের হাতলটা ধরে। সেই হাত যা কোটি টাকার চেকে সই করতে অভ্যস্ত। এবং এভাবেই অদ্ভুত যাত্রা শুরু হলো চড়াই পথে। একজন কোটিপতি একটি পুরনো সুটকেস টানছে, একজন আয়া রক্তমাখা পোশাকে খুঁড়িয়ে হাঁটছে, এবং দুটি আহত কিন্তু বিজয়ী শিশু। তারা প্রাসাদের দিকে হাঁটছিল, যেখানে লুজাইন তার জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে অপেক্ষা করছিল, এটা না জেনেই যে তার ভাগ্যের রায় এইমাত্র রাস্তার গরম পিচের উপর ঘোষণা করা হয়ে গেছে। যে বাক্যটি সবকিছু বদলে দিল। পাথরের বাঁধানো প্রবেশপথ দিয়ে ফেরার পথ খালিদের পায়ের নিচে অন্যরকম মনে হলো। 10 মিনিট আগে সে তার সন্তানদের শারীরিক মৃত্যুর ভয়ে পাগলের মতো দৌড়ে একই দূরত্ব অতিক্রম করেছিল। এখন সে ধীরে ধীরে হাঁটছে, একটি আধ্যাত্মিক মৃত্যুর বোঝা বহন করছে, যা তার ছাদের নিচেই ঘটছিল, অথচ সে লক্ষ্য করেনি। নীল সুটকেসটির চাকা ঘোড়ার শব্দই ছিল বাতাসের একমাত্র শব্দ, কিন্তু এবার সেই এটা টানছিল। একজন কোটিপতি যার আন্তর্জাতিক ব্যবসা আছে, সে ভাঙা চাকার একটি পুরনো বাজারের ব্যাগ টানছে, যখন তার অন্য হাত দৃঢ়ভাবে সুলতানের ছোট এবং আঠালো হাত ধরে আছে। হালিমা তার পাশে হাঁটছিল, স্পষ্টতই খুঁড়িয়ে। পড়ে গিয়ে তার কোমরে আঘাত লেগেছিল, যতটা সে স্বীকার করেছে তার চেয়ে বেশি, কিন্তু সে অভিযোগ করেনি। সে ফহদকে তার কোলে নিয়েছিল, যে কান্না থামিয়ে দিয়েছে, এবং এখন আয়ার কাঁধে মাথা রেখে বিশ্রাম নিচ্ছে। তার সুস্থ আঙুল চুষছে, সেই আদিম সান্ত্বনা খুঁজছে যা কেবল সেই দিতে জানত। খালিদ আর চোখে হালিমার দিকে তাকালো। সে তার মেকআপহীন মুখের বৈশিষ্ট্যগুলো দেখল, যা রোদ এবং ক্লান্তি চিহ্নিত করেছে, কিন্তু তা এমন এক মর্যাদায় উদ্ভাসিত যা লুজাইন তার সমস্ত সৌন্দর্য, চিকিৎসা এবং জহনা দিয়ে কখনোই পাবে না। বাবা, সুলতান নীরবতা ভাঙল। তার কর্কশ কণ্ঠ তার গলায় আঁচড়া কাটল। কেন তোমরা আমাকে আগে বলনি? কেন তোমরা আমাকে বলার জন্য আজ পর্যন্ত অপেক্ষা করলে যে লুজাইন, সে তোমাদের সাথে খারাপ? সুলতান তার বাবার পাশে হাঁটতে হাঁটতে তার বাগানের ধুলোমাখা স্নিকারের দিকে দৃষ্টি নামালো। সে তার বাবার হাতে চাপ দিল, কিন্তু জোরে নয়, বরং আত্মসমর্পণের সাথে। কারণ তুমি তাকে ভালোবাসো বাবা, শিশুটি এক অকাট্য এবং বেদনাদায়ক যুক্তিতে বলল। সে যখন ঘরে ঢোকে তুমি সব সময় হাসো, এবং যখন আমরা কিছু বলি তুমি বলো আমরা ক্লান্ত বা আমরা অভদ্র। খালিদের পেটে খোঁচা অনুভব হলো। অপরাধ বোধ ছিল ক্ষয়কারী অ্যাসিডের মতো। আমি ভেবেছিলাম সে তোমাদের মানুষ করার চেষ্টা করছে, খালিদ বিড়বিড় করল। শিশুটির চেয়ে নিজেকেই বেশি বলল। আমি ভেবেছিলাম সে কঠোর ছিল, কারণ সে চাইতো তোমরা ভালো মানুষ হও। সে আমাদের মানুষ করছে না বাবা, হালিমার কোল থেকে ফহদ বলল। সে মাথা তুলল এবং তার মৃত মায়ের চোখের মতো দেখতে চোখ দুটি খালিদের দিকে স্থির করল। সে আমাদের ঘৃণা করে, সে বলে আমরা ভুল। রাস্তার মাঝখানে খালিদ হঠাৎ থামল। বিকালের রোদ পরিষ্কার ঘাসের ওপর লম্বা ছায়া ফেলল। সে সুটকেসটি ছেড়ে দিল এবং হালিমা এবং তার ছেলেদের মুখোমুখি হওয়ার জন্য ঘুরল। তার জানা দরকার ছিল সেই গহ্বরের গভীরতা, যেখানে সে তার পরিবারকে প্রায় ফেলে দিচ্ছিল। সে তোমাদের সাথে আর কি করে? খালিদ জিজ্ঞেস করল। উত্তরের ভয় পাচ্ছিল, কিন্তু তার জাগরণ শেষ করার জন্য এটি শোনা দরকার ছিল। স্যার, এখন সময় নয়, বাচ্চারা আহত। হালিমা আগলে রাখার ভঙ্গিতে হস্তক্ষেপ করার চেষ্টা করল। সময় হয়েছে হালিমা। খালিদ তাকে থামিয়ে দিল, কিন্তু এবার রাগ ছাড়াই,
জরুরি নম্রতার সাথে, আমার জানা দরকার আমি কাকে আমার ঘরে ঢুকিয়েছি। ফহদ দীর্ঘশ্বাস নিল, তার ছোট বুক আটকে রাখা কান্নায় ফুলে উঠল। সে হালিমার দিকে তাকালো যেন অনুমতি চাইছে, এবং সে তাকে মৃদু মাথা নেড়ে সায় দিল, তার পিঠে হাত বুলিয়ে দিল। তুমি যখন কাজে যাও, ফহদ কাঁপানো গলায় শুরু করল। সে আমাদের খেলার ঘরে বন্দি করে রাখে এবং আমাদের খেলনা নিয়ে নেয়। সে বলে আমরা খুব বেশি শব্দ করি। আমরা কাঁদলে সে গানের শব্দ বাড়িয়ে দেয় যাতে তুমি আমাদের শুনতে না পাও, এবং সে আমাদের চিমটি পারে এখানে। সুলতান তার ছেঁড়া শার্টের হাতা তুলে যোগ করল। সেখানে তার বাহুর নরম চামড়ায় ছোট ছোট কালশিটে ছিল, আঙুলের মাপের বেগুনি দাগ, পুরনো এবং নতুন। সে এখানে চিমটি পারে যেখানে কাপড় ঢাকা দেয় যাতে তুমি দেখতে না পাও। সে বলে আমরা যদি তোমাকে বলি, সে আমাদের এমন জায়গায় পাঠাবে যেখানে বাচ্চাদের বাবা নেই। খালিদ কালশিটেগুলোর দিকে তাকালো। এগুলো ছিল তার অবহেলার শারীরিক প্রমাণ। সে তার সন্তানদের ভবিষ্যতের জন্য সাম্রাজ্য গড়তে এত ব্যস্ত ছিল যে তাদের বর্তমানকে এক জল্লাদের হাতে ছেড়ে দিয়েছিল। হে ভগবান, খালিদ ফিসফিস করে বলল, আতঙ্কে মুখে হাত দিয়ে। কিন্তু এরপর ফহদ চূড়ান্ত বাক্যটি বলল, সেই বাক্য যা কোটিপতির বর্ম ভেঙে ফেলা শেষ করল এবং একই মুহূর্তে তার হৃদয় পুনর্গঠন করল। শিশুটি হালিমার গলার শক্ত করে জড়িয়ে ধরল। তার সস্তা ইউনিফর্মের গন্ধ শুকছে, ল্যাভেন্ডার সাবান এবং সৎ ঘামের মিশ্রণ। বাবা, দয়া করে তাকে আর কখনো তাড়িয়ে দিও না, ফহদ বলল, তার চোখ অশ্রুতে পূর্ণ। হালিমার গায়ে গন্ধ ঠিক মায়ের মতো, লুজাইনের গায়ে ঠান্ডা এবং ভয়ের গন্ধ। হালিমা যখন আমাদের জড়িয়ে ধরে, ভয় চলে যায়। লুজাইন যখন আমাদের জড়িয়ে ধরে, ভয় শুরু হয়। খালেদের পৃথিবী থমকে গেল। হালিমার গায়ে গন্ধ ঠিক মায়ের মতো। সেই বাক্যটি তাকে 5 বছর অতীতে নিয়ে গেল। হাসপাতালে তার স্ত্রীর শেষ নিঃশ্বাসে যিনি তাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যে সে বাচ্চাদের যত্ন নেবে এবং তাদের ভালোবাসার অভাব হবে না। এবং সে তার বেদনায় ভালোবাসাকে বিলাসিতার সাথে গুলিয়ে ফেলেছিল। সে দামি খেলনা এবং দক্ষ আয়া দিয়ে ঘর ভরেছিল, কিন্তু সে গন্ধ ভুলে গিয়েছিল, বাড়ির গন্ধ, নিরাপত্তার গন্ধ। খালেদ হালিমার দিকে তাকালো। সে আর গৃহকর্মীকে দেখল না। সে সেই মহিলাকে দেখল যে তার ভাঙা প্রতিশ্রুতি রক্ষা করেছে। সে সেই মাকে দেখল যাকে তার সন্তানরা হৃদয়ের নির্ভুল প্রবৃত্তিতে বেছে নিয়েছে। তার গায়ে মায়ের মতো গন্ধ। খালেদ ফিসফিস করে পুনরাবৃত্তি করল এবং একটি ভারী এবং জ্বলন্ত জলধারা তার গাল বেয়ে নামল। এই প্রথম তার সন্তানরা তাকে কাঁদতে দেখল। পরবর্তী নীরবতা ছিল পবিত্র। বাতাস গাছের চূড়া নাড়ালো এবং বছরের পর বছর ধরে প্রথমবারের মতো খালেদ অনুভব করল সে সত্যিই শ্বাস নিতে পারছে। চোখের ঠুলি পুরোপুরি খসে পড়েছে। জানালার ধারে লুজাইনের উদাসীন এবং নিষ্ঠুর ছবিটা তার ছেলেদের জন্য রক্তপাত করা মাটিতে পড়ে থাকা হালিমার ছবির ওপর ভেসে উঠল। আর কোনো বিকল্প ছিল না, কেবল সত্য ছিল। খালেদ হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল এবং নতুন তীব্রতার সাথে তার ছেলেদের দিকে তাকালো। আমি তোমাদের কাছে শপথ করছি, সে দৃঢ় গলায় বলল, একটি রক্তের প্রতিশ্রুতি। আমি তোমাদের মায়ের স্মৃতির শপথ করছি যে কেউ আর কখনো তোমাদের ক্ষতি করবে না। তোমরা তোমাদের নিজের বাড়িতে আর কখনো ভয় পাবে না। সে আবার সুটকেসটা নিল, কিন্তু এবার সে এক হাতে সেটা বাতাসে তুলল যেন ওটার কোনো ওজনই নেই, যেন ওটা তোলার সাথে সাথে সে তার ভুলের ওজনও তুলে ফেলল। চলো, আমাদের পরিষ্কার করতে হবে। এবং আমি বাড়ির কথা বলছি না। পরিবর্তনের যাত্রা। প্রাসাদে প্রবেশ বিজয়ীর মতো ছিল না, কিন্তু শক্তিশালী ছিল। শক্ত ওক কাঠের প্রধান দরজা, যা লুজাইন কয়েক মিনিট আগে খুব আনন্দের সাথে বন্ধ করেছিল, খালেদের দৃঢ় ধাক্কায় খুলে গেল। হলঘরটি ছিল চিত্তাকর্ষক। ইতালীয় মার্বেলের মেঝে, ছাদ থেকে ঝুলানো 2 মিটার লম্বা ক্রিস্টালের ঝাড়বাতি এবং ঐশ্বর্যের চিৎকার করার ডাবল সিঁড়ি। কিন্তু সেই সন্ধ্যায় বিলাসিতা বাস্তবে তলিয়ে গেল। খালেদ প্রথমে প্রবেশ করল। হালিমার পুরনো সুটকেসটি ঠিক হলঘরের মাঝখানে পারিবারিক প্রতীকের উপর রেখে দিল, জায়গাটির নিখুঁত নান্দনিকতা ভেঙে। তার পিছনে হালিমা খুঁড়িয়ে ঢুকল, ফহদকে সাবধানে তার কোল থেকে নামালো। সুলতান শেষে ঢুকল, সন্দেহের সাথে চারপাশে তাকাচ্ছে, যেন সে আশা করছে দেওয়ালগুলো তাকে আক্রমণ করবে। ওখানে বসো, খালেদ আদেশ দিল। প্রবেশপথ সাজানো বিশুদ্ধ সাদা মখমলের একটি সোফার দিকে ইঙ্গিত করল। এগুলো ছিল দেখানোর সোফা, আসবাবপত্র যা কাউকে ব্যবহার করতে দেওয়া হতো না। হালিমা ইতস্তত করল, স্যার, আমরা নোংরা, আমাদের গায়ে রক্ত আর মাটি, আমরা মখমল নষ্ট করে ফেলব। মখমল? খালেদ চিৎকার করল, তার কণ্ঠ গম্বুজে প্রতিধ্বনিত হল। এটা আসবাবপত্রের একটা টুকরো হালিমা, আমার ছেলেদের মূল্য আসবাবপত্রের চেয়ে বেশি। বসো। হালিমা মেনে নিল, লজ্জার সাথে প্রান্তে বসল এবং সুলতান ও ফহদ ওক গাছের মতো তার সাথে লেগে থাকল। ফহদের হাঁটুর রক্ত অবিলম্বে সাদা কাপড়ে লেগে গেল, একটি উজ্জ্বল লাল দাগ রেখে। খালেদ দাগটির দিকে তাকালো।
এবং রাগ নয়, হস্তি অনুভব করল। সেই দাগ ছিল আসল, সেই দাগ ছিল জীবন। ফাতিমা, আমি না, খালেদ সার্ভিস করিডোরের দিকে চিৎকার করল। দুজন চাকরানি চিৎকার শুনে ভয়ে দৌড়ে এলো। দৃশ্যটি দেখে মালিকের অগোছালো চেহারা, আহত শিশু এবং বহিষ্কৃত আয়া নিষিদ্ধ সোফায় বসে আছে, তারা জমে গেল। বড় ফার্স্ট এইড বক্স, গরম পানি এবং পরিষ্কার তোয়ালে নিয়ে এসো, এক্ষুনি, তিনি আদেশ দিলেন। মহিলারা পালন করতে দৌড়ল। খালেদ অপেক্ষা করল না, সে তার $3000 স্যুটের কোট খুলে উদাসীনভাবে মেঝেতে ফেলে দিল। সে তার সাদা শার্টের হাতা গুটিয়ে নিল, সোনার কাফলিঙ্ক খুলে পাশের টেবিলে রাখল। ফাতিমা ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরে আসলে খালেদ তার হাত থেকে সেটা নিল। আমাদের একা থাকতে দাও, রান্নাঘরে যাও এবং নির্দেশের অপেক্ষা করো। খালেদ সোফার সামনে হাঁটু গেড়ে বসল। সে ঝুঁকল না, সরাসরি শক্ত মার্বেলের উপর হাঁটু গেড়ে বসল। সে হালিমা এবং বাচ্চাদের চোখের উচ্চতায় এলো। সে ধাতব বাক্সটি খুলল এবং অ্যান্টিসেপটিক ও গজ বের করল। আমাকে করতে দিন স্যার, আপনি জানেন না। হালিমা তুলো নেওয়ার চেষ্টা করে শুরু করল। সবকিছুর পরেও তার সেবার প্রবৃত্তি সক্রিয় ছিল। খালেদ আলতো করে তার হাত থামিয়ে দিল। তার স্পর্শ ছিল উষ্ণ, দৃঢ় এবং মানবিক। না হালিমা, সে তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তোমার কাজ করেছ, তুমি তাদের বাঁচিয়েছ, তুমি আঘাত সহ্য করেছ। এখন আমার পালা, আমি তাদের বাবা, তাদের চিকিৎসা করা আমার দায়িত্ব। হালিমা অবাক হয়ে তার হাত সরিয়ে নিল। সে খালেদের চোখে এমন কিছু দেখল যা সে গত 3 বছরে সেখানে কাজ করার সময় কখনো দেখেনি। বিনয়, মহান মালিক, যে মানুষকে স্পর্শ করা যেত না, সে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে, ক্ষত পরিষ্কার করতে প্রস্তুত। খালেদ খুব সাবধানে ফহাদের পা ধরল। সে তুলো অ্যান্টিসেপটিকে ভিজিয়ে নিল। একটু জ্বলবে চ্যাম্পিয়ন, খালেদ ফিসফিস করে বলল। রক্ত ও ময়লা পরিষ্কার করার সময় সে আলতো করে ছিলে যাওয়া হাঁটুতে ফুঁ দিল। ফাহাদ মুখ বাঁকালো, কিন্তু কাঁদল না। সে মুগ্ধ হয়ে বাবাকে দেখছিল। সে তাকে কখনো এত কাছে দেখেনি, তার উপর এভাবে মনোনিবেশ করতে দেখেনি। বাবা, ফাহাদ শান্তভাবে বলল, তুমি কি জানো কিভাবে ভালো করতে হয়? আমি শিখছি বাবা, খালেদ ভাঙা গলায় উত্তর দিল। আমি আজ অনেক কিছু শিখছি। আমাকে ক্ষমা করো আগে তোমাকে চিকিৎসা করার জন্য এখানে না থাকার কারণে। খালেদ প্রতিটি ক্ষত পরিষ্কার করল এবং ফহাদের হাত অস্ত্রোপচারের মতো যত্নে ব্যান্ডেজ করল এবং সুলতানের বাহুর ক্ষতে একটি আঠালো ব্যান্ডেজ লাগালো। তারপর সে এমন কিছু করল যা অপ্রত্যাশিত ছিল। সে হালিমার হাত ধরল। হালিমা লজ্জায় হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করল। তার হাত ছিল লাল, খসখসে, ছোট নখ এবং নীল পলিশ ছাড়া। নিখুঁত নখের লুজাইনের হাত থেকে খুব আলাদা। স্যার, আমার হাত নোংরা। এই বাড়িতে তোমার হাতই সবচেয়ে পরিষ্কার হালিমা, খালেদ আয়ার তালু পরীক্ষা করতে করতে বলল। সে পড়ে যাওয়ার সময় ছোট ছোট ক্ষত এবং রাসায়নিক পরিষ্কারক থেকে উত্তেজিত ত্বক দেখল। এই হাত আমার পরিবারকে ধরে রেখেছিল যখন আমি ছেড়ে দিয়েছিলাম। খালেদ একটি ভেজা তোয়ালে নিয়ে হালিমার হাত পরিষ্কার করতে শুরু করল। সে শিশুদের রক্তের দাগ পরিষ্কার করল, রাস্তার ধুলো পরিষ্কার করল। সে এটি প্রায় ধর্মীয় শ্রদ্ধার সাথে করল। এটি ছিল প্রায়শ্চিত্তের কাজ। মালিক চাকরানির হাত ধুইয়ে দিচ্ছে। সামাজিক শ্রেণীবিন্যাস সেই 1 বর্গমিটার ঘনিষ্ঠতা এবং ভাগ করা বেদনায় গলে গেল। আমাকে ক্ষমা করো হালিমা, খালেদ তার হাত থেকে দৃষ্টি না সরিয়ে বলল। আমি অন্ধ, বোকা, অহংকারী ছিলাম। আমি তোমাকে তোমার পোশাক দিয়ে বিচার করেছি এবং তোমার হৃদয় দেখিনি। আমি তোমাকে চুরির দায়ে অভিযুক্ত করেছি যখন একমাত্র যে চুরি করছিল সে ছিলে তুমি। তোমার মর্যাদা চুরি করেছি। হালিমা অনুভব করল তার চোখে আবার জল আসছে, কিন্তু এবার দুঃখের জন্য নয়। আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না স্যার, শুধু তাদের থেকে কখনো দূরে সরে যাবেন না। খালেদ যখন তার দৃষ্টি তুলল তখন সে প্রতিশ্রুতি দিল। তার চোখ দৃঢ় সংকল্পে জ্বলছিল। তুমি শুধু যাবে না তা নয়, আজ থেকে আমার ছেলেদের পর এই বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইউনিফর্ম শেষ হালিমা, হলুদ গ্লাভস শেষ। এই ছাদের নিচে কেউ আর কখনো তোমাকে নিচু চোখে দেখবে না। সেই মুহূর্তে সিঁড়ির উপরের অংশে হাই হিলের শব্দ বেজে উঠল। ক্ল্যাক ক্ল্যাক ক্ল্যাক, একটি ধীর ইচ্ছাকৃত ছন্দ। খালেদ, হালিমা এবং বাচ্চারা তাদের দৃষ্টি তুলল। লুজাইন সেখানে ছিল, সিঁড়ির মাঝখানে ক্রিম রঙের সিল্কের পোশাকে নিখুঁত দেখাচ্ছিল। সে তার মেকআপ ঠিক করেছে এবং হাতে 1 গ্লাস নতুন ওয়াইন নিয়ে। সে দৃশ্যটি কৌতুক এবং অবজ্ঞার মিশ্রণে দেখল।
সুটকেস পড়ে আছে, সোফা দাগযুক্ত, খালেদ আয়ার সামনে হাঁটু গেড়ে বসে আছে। কি হৃদয়স্পর্শী দৃশ্য, লুজাইন বলল, তার কণ্ঠস্বর থেকে বিদ্রুপ ঝরছিল। আমি দেখছি তুমি আবর্জনা ফিরে এনেছো খালেদ। তোমার কি খারাপ লেগেছে, নাকি বাচ্চারা তোমাকে বোঝানোর জন্য তাদের কোনো একটা ন্যাকামি করেছে? বাচ্চারা শক্ত হয়ে হালিমাকে আঁকড়ে ধরল, তাদের চোখে ভয় ফিরে এলো। খালেদ আলতো করে হালিমার হাত ছেড়ে দিল এবং উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে উঠল, আক্রমণের আগে সোজা হওয়া শিকারী প্রাণীর মতো। তার ভঙ্গিতে আর কোনো সন্দেহ ছিল না, আর কোনো ক্লান্তি ছিল না। সেখানে কেবল একজন মানুষের ভয়ঙ্কর প্রশান্তি ছিল, যে তার লক্ষ্য খুঁজে পেয়েছে এবং ন্যায় বিচার কার্যকর করতে চলেছে। নিচে আসো লুজাইন, খালেদ বলল। তার কণ্ঠস্বর চিৎকার ছিল না, এটি ছিল একটি নিচু সমতল স্বর, যে কোনো চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। এখানে নিচে আসো, আমাদের ঘড়ি এবং সুইজারল্যান্ড সম্পর্কে কথা বলা দরকার। লুজাইন হাসল, ভেবেছিল সে এখনও নিয়ন্ত্রণে আছে, ভেবেছিল সে পরিস্থিতি নিজের মতো করে ঘোরাতে পারবে, যেমন সে সব সময় করে। সে ধাপগুলো নামতে শুরু করল, এটা না জেনে যে প্রতিটি পদক্ষেপ তাকে আলোচনার দিকে নয়, বরং তার চূড়ান্ত রায়ের দিকে নিয়ে যাচ্ছে। ওহ প্রিয়, আমাকে বলো না যে তুমি তাদের কোনো মিথ্যা বিশ্বাস করেছ, সে রানীর ভঙ্গিতে নামতে নামতে বলতে শুরু করল। খালেদ উত্তর দিল না, সে শুধু অপেক্ষা করল। রূপান্তর সম্পূর্ণ হয়েছে। অন্ধ কোটিপতি রাস্তায় মারা গেছে, সিংহপিতা হলে জন্ম নিয়েছে এবং শিকার সরাসরি তার দিকে হেঁটে আসছিল। মুখোমুখি সংঘর্ষ। লুজাইন রাজকীয় পেঁচানো সিঁড়ির শেষ ধাপগুলো নামা শেষ করল। তার হিল জুতো মার্বেলের উপর এমন কর্তৃত্বের সাথে বাজছিল যা তার আর ছিল না, যদিও সে এখনও তা জানত না। সে সোফা থেকে কয়েক মিটার দূরে থামল, এক হাত কোমরে এবং অন্য হাতে ওয়াইনের গ্লাস, সবেমাত্র লুকানো বিরক্তির সাথে পারিবারিক দৃশ্যটি পর্যবেক্ষণ করছে। তার কাছে দৃশ্যটি ছিল করুণ। শহরের সবচেয়ে শক্তিশালী মানুষ, একজন চাকরানী এবং দুটি নোংরা বাচ্চার পাশে হাঁটু গেড়ে বসে আছে। খালেদ, দয়া করে, লুজাইন বিরক্তির সুরে উত্তেজনাপূর্ণ নীরবতা ভেঙে বলল। মেঝে থেকে ওঠো, তুমি $3000 স্যুট নষ্ট করছো, এবং ওই মহিলাকে এখান থেকে বের করো, আসবাবপত্র কারো নোংরা করার আগেই। আমরা কি ইতিমধ্যে এই অধ্যায়টি বন্ধ করিনি? খালেদ অবিলম্বে উঠল না। সে 1 সেকেন্ড সময় নিল, একটি দীর্ঘ এবং ভয়ানক সেকেন্ড, নিচকেকে লুজাইনকে দেখার জন্য। প্রথমবারের মতো সে তাকে আকাঙ্ক্ষা বা সামাজিক উপযুক্ততার লেন্স দিয়ে দেখল না, সে তাকে নৃশংস স্পষ্টতায় দেখল। সে তার নীল চোখের শীতলতা এবং তার ঠোঁটের কোণে নিষ্ঠুর টান দেখল। হাতে রক্তমাখা ব্যান্ডেজ সহ শিশুদের প্রতি সহানুভূতির সম্পূর্ণ অনুপস্থিতি। খালেদ ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার নড়াচড়া সাবলীল ছিল, কিন্তু পূর্ণ হুমকিতে ভরা। সে প্যান্টের ধুলো ঝাড়ল না, সে তার শার্ট ঠিক করল না। সে তার পরিবার এবং যে মহিলা তাদের ধ্বংস করার চেষ্টা করেছিল তার মাঝখানে দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। তুমি ঠিক বলেছ লুজাইন, খালেদ নরম গলায় বলল, প্রায় কথোপকথনের মতো, যা হালিমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নামিয়ে দিল। আমাদের এই অধ্যায়টি বন্ধ করতে হবে, কিন্তু সঠিকভাবে করার জন্য আমাকে কিছু একটা যাচাই করতে হবে। খালেদ হালিমার নীল সুটকেসটির দিকে ঘুরল, যা হলঘরের মাঝখানে ছিল। সে সেটার দিকে হেঁটে গেল। তুমি কি করছো? লুজাইন ভ্রুকুচকে জিজ্ঞাসা করল। অবশেষে তার জিনিসপত্র পরীক্ষা করছো? ভালো করে খোঁজো, নিশ্চিতভাবে তুমি টাকা পাবে বা অন্য কোনো গহনা। এই মানুষগুলো কাকের মতো, যা তাদের নয় তার উপর তাদের চোখ চকচক করে। খালেদ মন্তব্যটি উপেক্ষা করল। সে নিচু হয়ে পুরনো ব্যাগের চেন খুলল। নীরবতা চিড়ে চেনের শব্দ ছিল তীক্ষ্ণ। সে ঢাকনা খুলল। সেখানে কোনো সোনার বার বা টাকার বান্ডেল ছিল না। হালিমার ব্যাগের বিষয়বস্তু ছিল নম্রতা এবং ভালোবাসার প্রমাণ। সাবধানে ভাঁজ করা কাজের পোশাক, একটি সস্তা কাঠের তসবি, গ্রামে তার পিতামাতার বাঁধানো ছবি এবং সর্বোপরি একটি পারিবারিক ছবির অ্যালবাম। খালেদ অ্যালবামটি খুলল। সেগুলো হালিমার পরিবারের ছবি ছিল না, সেগুলো ছিল সুলতান এবং ফহদের। তাদের প্রথম পদক্ষেপের ছবি, তাদের জন্মদিনের ছবি, তাদের ঘুমের ছবি। হালিমা আর্থিক মূল্যের জিনিস বহন করছিল না, সে সেই শিশুদের স্মৃতি বহন করছিল যাদের সে নিজের সন্তানের মতো ভালোবাসত। খালেদের গলায় দলা অনুভব হলো, কিন্তু সেটা গিলে ফেলল। সে বেইজ রঙের ব্যাগের পাশের পকেটে হাত ঢোকাল, যে ব্যাগটির কথা সুলতান নির্দিষ্টভাবে উল্লেখ করেছিল। তার আঙুল ঠান্ডা ধাতু স্পর্শ করল। সে ওটা বের করল। রোলেক্স সোনা এবং হীরার ঘড়িটি ক্রিস্টাল ঝাড়বাদার লাতের আলোর নিচে নির্লজ্জভাবে চকচক করছিল, হালিমার জিনিসের সরলতার বিপরীতে। আহ! লুজাইন বিজয়ের সুরে চিৎকার করল। এক ধাপ এগিয়ে ফ্রেঞ্চ নোকযুক্ত আঙুল দিয়ে ইশারা করল। আমি জানতাম, এই তো, তুমি একটা জিনিয়াস প্রিয়, তুমি তাকে হাতে নাতে ধরেছ। লুজাইন শিকারী হাসি দিয়ে হালিমার দিকে ঘুরল। আর এখন তুমি কি বলবে? মরা ইঁদুর?
ওটা কি জাদুর দ্বারা সেখানে উপস্থিত হয়েছে? চোর কোথাকার, তোমাকে হাতকড়া পরানো উচিত। লুজাইনের হাসি 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য ইতস্তত করল, কিন্তু সে দ্রুত সামলে নিল। সে একজন দক্ষ ছলনাময়ী ছিল। খালেদ, ঈশ্বরের দোহাই, তুমি কি 5 বছরের বাচ্চার কথা বিশ্বাস করবে? ওদের অতিরিক্ত কল্পনা শক্তি আছে। তাছাড়া ওরা তাকে পছন্দ করে, ওরা তাকে বাঁচাতে মিথ্যা বলবে। এটা পরিষ্কার যে সে বলার জন্য তাকে প্রভাবিত করেছে। এটাও কি তার পরিকল্পনার অংশ? আর আমার ছেলেদের বাহুতে কালচে দাগ থাকাও কি তার পরিকল্পনার অংশ? খালেদ জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর তার প্রাথমিক কোমলতা হারিয়ে উঁচু হল। সুলতানের শরীরে এমন জায়গায় চিমটির দাগ থাকা কি পরিকল্পনার অংশ, যা কাপড় দিয়ে ঢাকা থাকে, অথবা ফহদের তোমার কারণে দুঃস্বপ্ন দেখা? লুজাইন একটু ফ্যাকাশে হয়ে গেল। সে 1 পা পিছিয়ে গেল, তার হিলে প্রায় হোঁচট খেয়ে গেল। আমি কেবল তাদের শাসন করার চেষ্টা করছিলাম। ওরা বন্য খালেদ, তুমি সারাদিন এখানে থাকো না, তুমি জানো না এটা কতটা কঠিন। আমার সাথে মিথ্যা বলবে না। খালেদের চিৎকার মার্বেলের দেয়ালে বজ্রপাতের মতো বাজল। লুজাইন ভয়ে লাফ দিল এবং কার্পেটে একটু ওয়াইন ছলকে পড়ল। হালিমা বাচ্চাদের জড়িয়ে ধরে তাদের কান ঢেকে দিল, কিন্তু তারা তাদের বাবাকে অবাক হয়ে দেখছিল। তারা তাকে এভাবে তাদের পক্ষে নিতে কখনো দেখেনি। খালেদ লুজাইনের দিকে এগিয়ে গেল। সে পিছুয়ে গেল যতক্ষণ না সে সিঁড়ির রেলিংয়ে ধাক্কা খেল। আমি তোমাকে আমার বিশ্বাস দিয়েছিলাম, আমি তোমার জন্য আমার বাড়ির দরজা খুলে দিয়েছিলাম। আমি তোমাকে আমার পরিবারের নাম দিতে চাচ্ছিলাম, আর তুমি সেই শক্তি ব্যবহার করেছ 2টি শিশুকে নির্যাতন করতে যারা তাদের মাকে হারিয়েছে। খালেদ তার মুখ থেকে 1 সেন্টিমিটার দূরে থামল। সে তার দামি পারফিউমের গন্ধ পাচ্ছিল, যা এখন তার কাছে জঘন্য লাগছিল। এসবের জন্য তোমার পরিকল্পনা, চুরি, বহিষ্কার, সবকিছু, তাদের সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুলে পাঠানোর জন্য, আর টাকা আর প্রাসাদ নিজের জন্য একা দখল করার জন্য। আমি আমাদের জন্য এটা করেছি, লুজাইন ফিসফিস করে বলল। অবশেষে একটি মরিয়া কৌশল চেষ্টা করে। সে গ্লাসটি মেঝেতে ফেলে দিল। এটি 1000 টুকরো হয়ে ভেঙে গেল এবং কাঁপানো হাতে খালেদের কোটের কলার ধরল। তার চোখ নকল কান্নায় ভরে গেল। খালিদ, প্রিয়, বোঝার চেষ্টা করো। ওরা একটা বাধা, ওরা আমাদের সুখী হতে দিচ্ছে না। আমি এবং তুমি, আমরা একটি স্বাধীন জীবনের যোগ্য। ভ্রমণ করা, উপভোগ করা। ওরা সুইজারল্যান্ডে পেশাদারদের সাথে ভালো থাকবে। আমি শুধু চেয়েছিলাম আমাদের একটি ভবিষ্যৎ থাকুক। খালেদ তার শার্ট আঁকড়ে থাকা তার হাতের দিকে তাকালো। ঘৃণা এবং বিতৃষ্ণায় ভরা হঠাৎ এক ঝটকায় সে সেগুলোকে তার থেকে দূরে সরিয়ে দিল, যেন সেগুলো বিষাক্ত পোকামাকড়। ভবিষ্যৎ। খালেদ শুকনো এবং কৌতুকহীন হাসি হাসল। তুমি আমার সাথে ভবিষ্যৎ চাওনি, তুমি আমার ক্রেডিট কার্ড চেয়েছিলে, এবং সেটা পাওয়ার জন্য তুমি আমার ছেলেদের সুখ বলি দিতে প্রস্তুত ছিলে। খালেদ রোলেক্স ঘড়িটি বাতাসে তুলে ধরল। এই ঘড়ি, সে অবজ্ঞার সাথে সেটার দিকে তাকিয়ে বলল, এটি তোমার প্রিয় ছিল, এটি আমাদের চিরন্তন প্রেমের প্রতীক। একটি সহিংস ইশারায় খালেদ সোনার ঘড়িটি সবচেয়ে দূরের পাথরের দেয়ালে ছুঁড়ে মারল। আঘাতটি ছিল পৈশাচিক। নিখুঁত সুইস যন্ত্রপাতি বিস্ফোরিত হল। হিরেগুলো বাতাসে ছিটকে গেল এবং কাঁচ ধুলোয় পরিণত হল। ঘড়িটি ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ল। লুজাইন একটি চাপা চিৎকার দিল, আতঙ্কে মুখে হাত দিয়ে, এমন দামি কিছু ধ্বংস হতে দেখে। আমার কাছে তোমার প্রেমের মূল্য এখন এটাই লুজাইন, খালেদ বরফ শীতল শান্ত গলায় বলল। আবর্জনা, ধ্বংসাবশেষ, কিছুই না। লুজাইন ঘড়ির অবশিষ্টাংশের দিকে তাকালো, তারপর খালেদের দিকে। তার মুখোশ পুরোপুরি খসে পড়ল। আর কোনো ভয় বা প্রলোভন ছিল না, সেখানে ছিল বিশুদ্ধ ঘৃণা। তুমি একটা বোকা, সে থুথু ছিটিয়ে বলল। তার মুখ একটি কুৎসিত এবং সত্য অভিব্যক্তিতে দুমড়ে মুচড়ে গেল। তুমি আফসোস করবে, তুমি ওই 2 দানব এবং ওই অশিক্ষিত চাকরানির সাথে একা থাকবে। তুমি আমার কাছে ফিরে আসার জন্য ভিক্ষা করবে, যখন তুমি বুঝতে পারবে তোমার স্তরের কোনো মহিলা তোমার বোঝা সহ্য করতে চাইবে না। তোমার মতো দানবের সাথে আরও 1 মিনিট কাটানোর চেয়ে আমি সারা জীবন একা থাকতে পছন্দ করব। খালেদ উত্তর দিল। সে হালিমা এবং বাচ্চাদের দিকে ঘুরল, লুজাইনকে পিঠ দেখিয়ে। হালিমা, দয়া করে বাচ্চাদের রান্নাঘরে নিয়ে যাও। ফাতিমাকে বলো তাদের যা চায় তৈরি করে দিতে, আইসক্রিম, পিৎজা, যা কিছু। আমি চাই না তারা এখন যা ঘটবে তা দেখুক। হালিমা মাথা নাড়ল, ফ্যাকাশে কিন্তু কৃতজ্ঞ। সে কষ্টে উঠল এবং বাচ্চাদের হাত ধরে দ্রুত তাদের সার্ভিস করিডরের দিকে নিয়ে গেল। চলো আমার বাচ্চারা, আমরা সুস্বাদু কিছু খাই, সে ফিসফিস করে বলল, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের রক্ষা করে। যখন রান্নাঘরের দরজা তাদের পিছনে বন্ধ হয়ে গেল, খালেদ শেষবারের মতো লুজাইনের দিকে ঘুরল। তারা হলঘরে একা ছিল, বাতাস স্থির বিদ্যুতে চার্জিত ছিল। এখন খালেদ প্রধান দরজার দিকে ইশারা করে বলল, বের হও। ঐশ্বরিক ন্যায় বিচার। লুজাইন সোজা হয়ে দাঁড়াল, তার চূর্ণ বিচূর্ণ মর্যাদার কিছু অংশ ফিরে পাওয়ার চেষ্টা করলে। সে তার সিল্কের পোশাক ঠিক করল, চিবুক তুলল এবং অহংকারের সাথে খালেদের দিকে তাকালো। আমি যাব, সে অবজ্ঞার সাথে বলল। আমি এই আবেগপ্রবণ কাদার মধ্যে আরও 1 মিনিট থাকার ইচ্ছা রাখি না, কিন্তু আমি আমার গাড়িতে যাব এবং আমি চাই তোমার ড্রাইভার আমাকে 4 সিজনস হোটেলে নিয়ে যাক, এবং আগামীকাল তুমি আমার আইনজীবীর সাথে বাগনা ভাঙার ক্ষতিপূরণ নিয়ে কথা বলবে।
খালেদ অবিশ্বাসের সাথে তার দিকে তাকালো, তারপর তার মুখে একটি ঠান্ডা হাসি ফুটে উঠল। সে প্রবেশদ্বারের টেবিলের দিকে হেঁটে গেল, যেখানে গাড়ির চাবিগুলো ছিল। আমার মনে হয় তুমি বিভ্রান্ত, লুজাইন। সে মার্সিডিস কনভার্টিবলের চাবির রিংটি নিল, যেটি সে ব্যবহার করত। গাড়িটি কোম্পানির নামে রেজিস্ট্রিত, আমার কোম্পানি। ড্রাইভার বাড়ির কর্মচারী, আমার বাড়ি। এবং ক্ষতিপূরণের সম্পর্কে? খালেদ তার কাছে গেল এবং হাত বাড়ালো, তালু খোলা, আংটি। লুজাইন তার ডান হাত দিয়ে তার বাম হাত রক্ষা করল, বিশাল 5 ক্যারেট হিরে ঢেকে রাখল। এটা আমার, সে চিৎকার করল। এটা একটি উপহার ছিল, এটি বিবাহের শর্তানুযায়ী উপহার ছিল। খালেদ নির্দয়ভাবে সংশোধন করল। এবং কোনো বিবাহ হবে না, এটা ফেরত দাও, নয়তো আমি ঈশ্বরের শপথ করে আমি পুলিশকে ফোন করব এবং তোমার বিরুদ্ধে চুরির রিপোর্ট করব। আমার 2 জন প্রত্যক্ষদর্শী আছে এবং হালিমার ব্যাগে তোমার আঙুলের ছাপ সব জায়গায় থাকা উচিত। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি আমাকে আংটিটা দিয়ে হেঁটে যাবে নাকি হাতকড়ি পরে পুলিশের গাড়িতে যাবে? লুজাইন রাগে কাঁপছিল। সে জানত সে হেরে গেছে। সে জানত খালেদের হুমকি কার্যকর করার ক্ষমতা এবং সম্পদ আছে। রাগান্বিত এবং আকস্মিক নড়াচড়ায় সে তার আঙুল থেকে আংটিটি খুলে ফেলল, পায়ে তার চামড়া ছিঁড়ে ফেলল এবং খালেদের বুকে ছুঁড়ে মারল। নাও তোমার পাথর, সে চিৎকার করল। আমি আশা করি তুমি এটা দিয়ে শ্বাসরোধ হয়ে মরবে। খালেদ এক হাতে কাঁপুনি ছাড়াই বাতাসে আংটিটি ধরে ফেলল। ধন্যবাদ, এখন বের হও। আমি অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ডাকব। লুজাইন তার নতুন মডেলের মোবাইল ফোন বের করতে করতে বলল, বাইরে গিয়ে ডাকো। খালেদ আদেশ দিল, আমার সম্পত্তির বাইরে। আমি চাই না তুমি আর 1 সেকেন্ডও আমার বাতাস গ্রহণ করো। খালেদ তার দিকে এগিয়ে গেল, তাকে দরজার দিকে পিছিয়ে যেতে বাধ্য করল। লুজাইন দেখল যে সে পিছপা হবে না। সে তার হিলের ওপর ঘুরল এবং প্রস্থান পথের দিকে হাঁটল। দরজা খোলার সময় সূর্যাস্ত আলো হলঘরে প্রবেশ করল, ভিলেনের প্রস্থান আলোকিত করল। কিন্তু চৌখাট পার হওয়ার আগে লুজাইন থামল। সে এমন কিছু দেখল যা তার রক্ত টকবক করে ফোটালো। রান্নাঘরের সাথে সংযোগকারী করিডরে গোপনে উকি দিচ্ছিল ফাতিমা, আমিনা এবং মালি চাচা সাইদ, সেই সেবাকর্মীরা যাদের লুজাইন অপমান করেছিল, উপেক্ষা করেছিল এবং মাসের পর মাস আসবাবপত্রের মতো আচরণ করেছিল। তারা সেখানে নীরবে ছিল, তারা কিছুই বলল না, কিন্তু তাদের মুখে ছিল গভীর তৃপ্তি, নীরব আনন্দ। ফাতিমার ঠোঁটে ছিল হালকা হাসি। চাচা সাইদ তার টুপি খুলল এবং খালেদের দিকে প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল। লুজাইন তাদের দৃষ্টির সামনে নিজেকে নগ্ন মনে করল। সে জানত তারা তার পতন উদযাপন করছে। কি দেখছিস বোকারা? লুজাইন তাদের দিকে চিৎকার করল, শেষবারের মতো মেজাজ হারিয়ে। তোরা এখনও ক্ষুধার্ত চাকর। কেউ উত্তর দিল না। তার অপমান শূন্যে পড়ে গেল, শক্তিহীন। তার কণ্ঠস্বর আর ভয়ে দাগায় না, কেবল করুণা জাগায়। খালেদ দরজার কাছে গেল। বিদায় লুজাইন, সে বলল। লুজাইন বারান্দায় বের হল। বৈপরীত্য ছিল নিষ্ঠুর। 1 ঘন্টা আগে সে ছিল বাড়ির কর্ত্রী, আদেশ দিচ্ছিল এবং ওয়াইন পান করছিল। এখন সে রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি ছাড়া, আংটি ছাড়া, কোটিপতি বাগদত্তা ছাড়া এবং কলঙ্কিত সুনাম নিয়ে। খালেদ ভারী ওক কাঠের দরজাটি ধাক্কা দিল এবং লুজাইন খালেদ বন্ধ করার আগে বলল, 1 মুহূর্তের জন্য থামিয়ে, যদি তুমি ফিরে আসো এবং আমার ছেলেদের কাছে ঘেঁষো, তবে আমি এতটা দয়ালু হব না। ব্যাম। দরজা বন্ধ করা ছিল চূড়ান্ত। ছিটকিনি লাগার শব্দ ছিল বছরের পর বছর ধরে বাড়ি শোনা সবচেয়ে মধুর সঙ্গীত। খালেদ 1 মুহূর্ত বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল, ঠান্ডা কাঠের ওপর কপাল রেখে। সে চোখ বন্ধ করল এবং দীর্ঘশ্বাস ফেলল। মাসের পর মাস ধরে চলা উত্তেজনা, মিথ্যা এবং অন্ধত্ব থেকে মুক্তি দিল। বাড়ির নীরবতা এখন অন্যরকম ছিল। এটি আর দমনমূলক এবং ভীত নীরবতা ছিল না, এটি ছিল পরিষ্কার নীরবতা, শান্তির নীরবতা। খালেদ ঘুরল এবং দেখল তার কর্মচারীরা তার দিকে শ্রদ্ধার সাথে এবং প্রথমবারের মতো সত্যিকারের স্নেহের সাথে তাকিয়ে আছে। ফাতিমা, খালেদ ক্লান্ত কিন্তু নম্র গলায় বলল, দয়া করে ওই ঘড়ির অবশিষ্ট অংশ ময়লার ঝুড়িতে ফেলে দাও এবং জানালাগুলো খুলে দাও। আমি চাই এই ঘর থেকে সস্তা পারফিউমের গন্ধ দূর হয়ে যাক। জি স্যার, খুব আনন্দের সাথে। ফাতিমা উজ্জ্বল হাসি দিয়ে উত্তর দিল। আর বাচ্চারা? খালেদ জিজ্ঞেস করল। ওরা রান্নাঘরে আছে স্যার, আমিনা উত্তেজিত হয়ে বলল। হালিমা তাদের নতুন আঠালো ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে, যেগুলোতে কার্টুন আঁকা আছে, যা তার ব্যাগে ছিল। ওরা বিস্কুট খাচ্ছে এবং হাসছে। সত্যিকারের হাসি কয়েক বছরের মধ্যে প্রথম খালেদের মুখে ফুটে উঠল। ভালো, আজ আমি আমার পরিবারের সাথে রান্নাঘরে রাতের খাবার খাবো। খালেদ কার্পেটের ওপর ওয়াইনের দাগের ওপর দিয়ে হেঁটে হলঘর পার হয়ে সেদিকে মোটেও ভ্রুক্ষেপ না করে এবং সার্ভিস দরজার উষ্ণ আলোর দিকে এগিয়ে গেল। তার পিছনে ঠান্ডা বিলাসিতা ফেলে তার আসল বাড়ির উষ্ণতায় প্রবেশ করল। বাইরে রাস্তায় অন্ধকার হতে শুরু করেছে। লুজাইন তার হিল জুতোয় পাথরের রাস্তায় কষ্টে হাঁটছিল, একা। যখন আশেপাশে প্রাসাদের আলোগুলো জ্বলে উঠে, তাকে সেই পৃথিবীর কথা মনে করিয়ে দিচ্ছিল যেখানে সে আর অন্তর্ভুক্ত নয়। ঐশ্বরিক ন্যায়ের বিচার বজ্রপাত এবং মেঘের গর্জনে আকাশ থেকে নেমে আসেনি। এটি একটি জাগ্রত পিতা এবং একটি বন্ধ দরজার রূপে এসেছিল।
আবেগীয় ক্লাইম্যাক্স, আরোগ্য। রান্নাঘরের দরজাটি আধা খোলা ছিল। সোনালি এবং উষ্ণ আলোর একটি ফালি আধা অন্ধকার করিডোরে প্রবেশ করতে দিচ্ছিল। খালেদ ঠিক চৌখাটে থামল, দরজার ফ্রেমের আগালে ঠুকিয়ে, এখনও প্রবেশ করতে অক্ষম। তার একটি মুহূর্ত প্রয়োজন ছিল। তার ছাদের নিচে বিদ্যমান এই জগৎটিকে পর্যবেক্ষণ করা প্রয়োজন ছিল, যা সে তার অন্ধত্বে একজন ব্যবসায়ী হিসাবে পুরোপুরি উপেক্ষা করেছিল। ভিতরে দৃশ্যটি দেখে মনে হচ্ছিল অন্য কোনো যুগের, মাতৃত্বের ভক্তির রেনেসা পেইন্টিং থেকে নেওয়া। হালিমা একটি সাধারণ কাঠের চেয়ারে বসেছিল, ফাহাদ তার কোলে এবং সুলতান তার পাশে দাঁড়িয়ে তার কাঁধে হেলান দিয়েছিল। সেখানে কোনো বিলাসিতা ছিল না, মার্বেল নেই, সিল্ক নেই, গোলা ঘড়ি নেই। সেখানে ছিল কেবল ভ্যানিলা, গরম দুধ এবং মেডিকেল অ্যালকোহলের গন্ধ। তোমার কি খুব ব্যথা করছে সোনা? হালিমা ফিসফিস করে জিজ্ঞেস করছিল যখন সে ফহদের আঙুলে সুপারহিরো আঁকা একটি ব্যান্ডেজ লাগানো শেষ করছিল। একটু। শিশুটি নাক টানতে টানতে উত্তর দিল, কিন্তু তুমি আমাকে জাদুর চুমু দিয়েছ, তাই ব্যথা চলে যাবে। মা হালিমার চুমু সব সারিয়ে দেয়। সুলতান পরম গাম্ভীর্যের সাথে নিশ্চিত করল, তার ভাইয়ের পায়ে হাত বুলিয়ে। খালেদ গলায় দলা অনুভব করল, এত শক্ত যে সে প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। মা হালিমা, তার সন্তানরা একজন কর্মচারীকে বিশ্বের সবচেয়ে পবিত্র উপাধি দিয়েছে, যাকে সে ন্যূনতম মজুরি দিত, এবং তার প্রত্যাখ্যান সত্ত্বেও সে এমন মর্যাদায় তা বহন করেছে যার সমতুল্য কোনো রত্ন হতে পারে না। হালিমা ফহদের আঙুল থেকে দৃষ্টি তুলল এবং সুলতানের দিকে তাকাল। সে তার বাহুর ক্ষতটি দেখল, এখন পরিষ্কার কিন্তু এখনও লাল এবং ক্ষুব্ধ। তার চোখ জলে ভরে গেল, কিন্তু সে দ্রুত তা গিলে ফেলল যাতে তাদের ভয় না দেখায়। তোমরা খুব সাহসী। হালিমা তাদের উস্কো খুস্কো চুলে তার খসখসে হাত বুলিয়ে বলল, তোমরা আজ যা করেছ, ওই জানালা থেকে ঝাঁপ দেওয়া খুব বিপজ্জনক ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আর কখনো এমন করবে না। তোমরা কি শুনতে পাচ্ছ? আমার হার্ট এত ভয় সহ্য করতে পারে না। আমাকে তোমাকে বাঁচাতে হতো। সুলতান কাজ ঝাঁকিয়ে বলল, যেন ব্যাপারটা পরিষ্কার। তুমি আমাদের পরিবার। আর বাবা ডাইনির জাদুতে আটকা ছিল, আমাদের তাকে জাগাতে হতো। খালেদ দরজার ফ্রেমে কপাল রেখে চোখ বন্ধ করল। জাদুতে আটকা। তার ছেলেদের সরলতা ছিল তার অবহেলা বর্ণনা করার জন্য অস্ত্রচার্যের নির্ভুলতা। সে সিদ্ধান্ত নিল যে সে আর লুকিয়ে থাকতে পারবে না। সে গভীর শ্বাস নিল। সে তার কুচকানো শার্ট ঠিক করল এবং আলতো করে দরজা ঠেলল। কবজার শব্দ তিনজনকে একই সময় মাথা ঘোরাতে বাধ্য করল। সেখানে একটি সহজাত উত্তেজনার মুহূর্ত ছিল। হালিমার কোলে বাচ্চারা শক্ত হয়ে গেল, মাসের পর মাস লুজাইনকে তাদের বকাঝকা করতে ঢোকার শর্তযুক্ত প্রতিক্রিয়া। কিন্তু যখন তারা তাদের বাবাকে দেখল এবং দেখল সে কোট ছাড়া, হাতা গোটানো এবং রাগহীন মুখে আসছে, তাদের কাঁধ একটু শিথিল হল। হালিমা অবিলম্বে ওঠার চেষ্টা করল, ফহদকে নামানোর ইঙ্গিত করল। স্যার খালেদ, দুঃখিত, আমরা। উঠবে না, খালেদ দ্রুত বলল, শান্তির ভঙ্গিতে হাত তুলে। তার কণ্ঠস্বর ছিল নরম, ধাতব কর্তৃত্ববর্জিত, যেটা সে ব্যবহার করতে অভ্যস্ত ছিল। দয়া করে হালিমা, বসে থাকো। খালেদ রান্নাঘরে প্রবেশ করল। তার নিজের বাড়িতে নিজেকে অনধিকার প্রবেশারই মনে হল। একটি সূক্ষ্ম মাজারে প্রবেশ করা এক আনাড়ি দৈত্য। সে কেন্দ্রীয় দ্বীপ থেকে একটি উঁচু টুল টেনে আনল এবং তাদের সামনে রাখল, তাদের উচ্চতায় আসার জন্য বসল। সে হালিমার সাথে মুখোমুখি হল। সে তার ছেলেদের দিকে তাকালো, তারপর হালিমার চোখের দিকে তাকালো। নীরবতা প্রসারিত হল, অবক্ত আবেগে ভারাক্রান্ত। হালিমা, খালেদ শুরু করল। তার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। আমার কাছে শব্দ নেই। আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য অভিধান খুবই ছোট। আমি আজ যা দেখেছি, রাস্তায় আমি তোমার সাথে যেভাবে আচরণ করেছি, আমি যেভাবে ওই মহিলাকে তোমাকে অপমান করতে দিয়েছি, তা অমার্জনীয়। হালিমা আলতো করে মাথা নাড়ল। সে বাচ্চাদের হাতের সাথে জড়ানো তার হাতের দিকে দৃষ্টি নামালো। ভয় আমাদের দিয়ে জঘন্য কাজ করায়, স্যার। আমি আপনার ছেলেদের জন্য ভয় পেয়েছিলাম। আমি বুঝতে পারছি। না, খালেদ দৃঢ়ভাবে নিজেকে সংশোধন করল। এটা শুধু ভয় ছিল না, এটা ছিল অহংকার, এটা ছিল অন্ধত্ব। আমি ভেবেছিলাম টাকা আমাকে অধিকার দেয় এবং আমি একমাত্র গুরুত্বপূর্ণ জিনিসটি হারাতে যাচ্ছিলাম। খালেদ সামনে ঝুঁকলে তার কনুই হাঁটুতে রাখল। সে এটা ঠিক করতে চায়। আমি জানি আমি যা ঘটেছে তা মুছে ফেলতে পারবো না, কিন্তু আমি ভবিষ্যৎ ঠিক করতে চাই। খালেদ তার প্যান্টের পকেটে হাত রাখল এবং একটি চেক বই বের করল। সে এটা টেবিলে রাখল, কিন্তু খুলল না।
আজ থেকে আমি তোমার বেতন 3 গুণ বাড়িয়ে দেব। খালেদ দ্রুত কথা বলতে শুরু করল, আবেগমূলক সমস্যা সমাধানের জন্য তার স্বাভাবিক ব্যবসায়িক ভাষা ব্যবহার করার চেষ্টা করতে। তোমার এবং গ্রামে তোমার পিতামাতার জন্য ব্যক্তিগত স্বাস্থ্য বীমা থাকবে, বেতন সহ ছুটি, তুমি চাইলে ব্যক্তিগত গাড়ি, এবং আমি তোমাকে তোমার ঘর ফিরিয়ে দেব। আমরা ওটা নতুন করে সাজাবো যেমন তুমি চাও। আমি শুধু তোমাকে অনুরোধ করছি যে যেও না, আমাদের ছেড়ে দিও না। বাচ্চারা বড় বড় চোখ দিয়ে হালিমার দিকে তাকিয়ে তার উত্তরের অপেক্ষা করছিল। ফহদ তার হাত শক্ত করে ধরল। হালিমা টেবিলের ওপর চেক বইটির দিকে তাকালো, তারপর খালেদের মরিয়া মুখের দিকে তাকালো। একটি দুঃখিত এবং মিষ্টি হাসি তার ঠোঁটে ফুটে উঠল। অসীম নম্রতার সাথে সে চেক বইটি খালেদের দিকে ঠেলে দিল। আপনার টাকা নিজের কাছে রাখুন স্যার খালেদ। খালেদ জমে গেল, তার চোখে আবার আতঙ্ক ফিরে এলো। যথেষ্ট নয় হালিমা, আমি আরও দিতে পারি। আমাকে সংখ্যাটি বলো। যাই হোক, আমি তোমার মূল্য কিনে নেব। এটাই সমস্যা স্যার, হালিমা বলল, এবং তার কণ্ঠে নতুন দৃঢ়তা এলো, একটি নৈতিক কর্তৃত্ব যা তাকে ওই কাঠের চেয়ারে দৈত্যের মতো দেখালো। আপনি কি মনে করেন এটা একটি ব্যবসা? আপনি কি মনে করেন আমি সুলতান এবং ফহদের যত্ন নিতাম সেই চেকের জন্য, যেটা আপনি আমাকে প্রতি 2 সপ্তাহে দিতেন? হালিমা ফহদের মাথায় হাত বুলিয়ে দিল, যে স্পর্শে চোখ বন্ধ করেছিল। আমি আজ টাকার জন্য আমার হাঁটু ভেঙে মাটিতে ঝাঁপিয়ে পড়িনি। আমি টাকার জন্য মিস লুজেইনের অপমান সহ্য করিনি। আমি এটা করেছি কারণ আমি তাদের ভালোবাসি। হালিমা সরাসরি খালেদের আত্মার দিকে তাকালো। ভালোবাসার কোনো পেরোল নেই স্যার। আমি যদি থাকি তবে তা 3 গুণ বেতনের জন্য হবে না। এটা হবে কারণ এই 2টি বাচ্চার আমাকে প্রয়োজন, এবং কারণ আমি তাদের বড় হতে না দেখে বাঁচতে পারবো না। খালেদ অনুভব করল তার অহংকারের শেষ বাধাটি ভেঙে যাচ্ছে। সে চেক বই থেকে হাত সরিয়ে নিল, যেন ওটা পুড়ছে। সে বুঝতে পারল সেই সাধারণ মহিলার আবেগীয় মহাবিশ্বের তুলনায় তার আর্থিক পৃথিবী কতটা ছোট ছিল। তুমি ঠিক বলেছ, খালেদ ফিসফিস করে বলল, লজ্জায় আবার মাথা নিচু করে। আমি বোকা। আমি এখনও যা বিক্রি হয় না তা কেনার চেষ্টা করছি। তুমি বোকা নও বাবা, সুলতান হঠাৎ বলল। সে হালিমাকে ছেড়ে তার বাবার দিকে এক পা এগোল। সে তার ছোট হাতটি, নতুন ব্যান্ডেজ লাগানো, খালেদের হাঁটুতে রাখল। তুমি কেবল হারিয়ে গিয়েছিলে, যেমন আমরা যখন সুপারমার্কেটে হারিয়ে যাই এবং কাঁদি, কিন্তু আমরা এখন তোমাকে খুঁজে পেয়েছি। খালেদ ভিজা চোখে দৃষ্টি তুলল। সে তার ছেলের দিকে তাকালো, যে তার বয়সের তুলনায় খুব জ্ঞানী, যাকে মাতৃহীনতা এবং বাবার অবহেলার ব্যথা ঋদ্ধ করেছে। খালেদ সুলতানের হাত নিল এবং চুম্বন করল। তারপর সে হালিমার দিকে তাকালো। তাহলে তুমি কি থাকবে? সে শিশুর দুর্বলতা নিয়ে জিজ্ঞাসা করল। আমি থাকব, হালিমা হেসে নিশ্চিত করল। তবে একটি শর্তে। একটি শর্ত? খালেদ সঙ্গে সঙ্গে বলল, যে কোনো শর্ত। আপনাকে উপস্থিত থাকতে হবে। হালিমা তার দিকে আঙুল তুলে বলল, আমি তাদের যত্ন নিতে পারি, আমি তাদের খাওয়াতে পারি এবং তাদের ক্ষত সারাতে পারি, কিন্তু আমি তাদের বাবা হতে পারি না। তাদের আপনাকেই প্রয়োজন, সেই মানুষটি নয় যে চেকে সই করে, বরং সেই মানুষটি যে মেঝেতে খেলে এবং গল্প পড়ে। আপনি যদি ফিরে গিয়ে আপনার অফিসে হারিয়ে যান এবং আমাদের একা রাখেন, তবে আমি চলে যাব, কারণ আমি আর একটি ত্যাগের সহযোগী হব না। খালেদ শ্রদ্ধার সাথে মাথা নাড়ল। এটি একটি ন্যায্য চুক্তি ছিল। এটি ছিল তার জীবনের চুক্তি। চুক্তি হলো, খালেদ বলল। সে তার ডান হাত হালিমার দিকে বাড়িয়ে দিল। এবার হালিমা তার নোংরা বা খসখসে হাতের কারণে ইতস্তত করল না। সে খালেদের হাতের সাথে শক্তভাবে হাত মেলাল। এটি ছিল একটি পবিত্র অঙ্গীকার, রান্নাঘরে করা, আইনজীবী ছাড়া, নোটারি ছাড়া, কিন্তু যে কোনো শ্রম চুক্তির চেয়ে বেশি বাধ্যতামূলক। ইয়েস! যমজ ভাইরা একসাথে চিৎকার করল, মুহূর্তের গাম্ভীর্য ভেঙে। ফহদ হালিমার কোল থেকে লাফিয়ে তার বাবার কোলে ঝাঁপ দিল। সুলতান আলিঙ্গনে যোগ দিল। খালেদ তাদের গ্রহণ করল। তাদের ঘাড়ে মুখ গুজে সেই শিশুসুলভ গন্ধ শুঁকল, যা সে চিরতরে হারাতে বসেছিল। হালিমা তাদের দিকে তাকিয়েছিল। তার গাল বেয়ে অবাধ জল গড়িয়ে পড়ছে। অনুভব করছে যে ঝড় অবশেষে কেটে গেছে। ভূমিকা পরিবর্তন। সূর্য পুরোপুরি ডুবে গেছে এবং রাত প্রাসাদকে ঢেকে দিয়েছে, কিন্তু রান্নাঘরের আলো ছিল উজ্জ্বল এবং পরিবেশ উৎসবমুখর। আমি ক্ষুধার্ত, ফহদ ঘোষণা করল, একটি 5 বছরের ছেলের জৈবিক প্রয়োজনে আবেগীয় মুহূর্তটি ভেঙে দিয়ে। খুব ক্ষুধার্ত, নেকড়ের মতো। খালেদ হাতের উল্টো পিঠ দিয়ে গোপনে চোখ মুছে হাসল। ঠিক আছে নেকড়ে, রাতের খাবারে কি খেতে চাও? তোমরা যা চাও তা অর্ডার করতে পারি। সুশি, পিৎজা, হ্যামবার্গার? না,
দুজনেই চিৎকার করল, আমরা হালিমার প্যানকেক চাই। খালেদ পলক ফেলল, রাতের খাবারের জন্য প্যানকেক? সে বিভ্রান্ত হয়ে হালিমার দিকে তাকালো। এটা পুষ্টিকর? হালিমা উঠল, তার ছেঁড়া অ্যাপ্রন ঠিক করতে করতে যা সে এখনও পড়েছিল। মাঝে মাঝে স্যার, আত্মার ভিটামিনের চেয়ে বেশি চিনির প্রয়োজন। আজ প্যানকেক রাত, উদযাপনের জন্য। প্যানকেক? তাহলে তাই হবে।